ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। তো আপনারা যারা 2026 সালের এমএসএন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন, তাদের জন্য গার্ডিয়ান নার্সিং কোচিং সেন্টার ফ্রি ক্লাসের সুযোগ করে দিছে। তো এর আগে 2টা ক্লাস হয়েছে, আজকে 3 নাম্বার ক্লাস। পাশাপাশি 1 ডিসেম্বর থেকে স্পেশাল ব্যাচে ক্লাসের সুযোগ থাকবে। তো আমাদের এই ক্লাসের পিডিএফ এর মধ্যে কন্টাক্ট নাম্বার দেওয়া থাকবে, ওই কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করে সবাই এই ভর্তি কনফার্ম করে নিন। তো আমাদের ওই স্পেশাল ব্যাচের ক্লাসের মধ্যে স্পেশাল সাজেশন থাকবে, তারপর হচ্ছে পরীক্ষার ব্যবস্থা থাকবে, আর ওই টেকনিক্যাল, তারপর হচ্ছে জেনারেল নলেজ, ইংলিশ, এগুলোর উপরও ক্লাস থাকবে, মডেল টেস্ট থাকবে। তো আশা করি স্পেশাল ব্যাচে ভর্তি হয়ে বা ক্লাস করে আপনারা উপকৃত হবেন। যারা অ্যাটেন্ড করছেন সবাই একটু মিউট করে নিন, হ্যাঁ, তাহলে ক্লাসটা রেকর্ডে সুন্দর হবে। আর কিছু যদি প্রশ্ন থাকে আমরা সবশেষ একটু নোট করে রাখবো, ক্লাস শেষে প্রশ্ন করবো, উত্তর দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, ঠিক আছে। আজকে ক্লাসটি হচ্ছে টেকনিক্যাল ক্লাসের মধ্যে ফান্ডামেন্টাল অফ নার্সিং এর উপর। আশা করি সবাই মনোযোগের সহিত ক্লাসের মধ্যে থাকবেন। তো আমরা কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করি। ওকে, এই যে আজকে হচ্ছে ফান্ডামেন্টাল অফ নার্সিং। তো আমার পরিচয়, আমি মোহাম্মদ সোহেল মিয়া। আমি লিয়েনার থেকে 2019-20 সেশনে ভর্তি হয়ে 2022-এ পাস করার সুযোগ পাই। এই হলো আমার সংক্ষিপ্ত পরিচয়। ওকে, আজকের যে কন্টেন্ট সেটা হচ্ছে নার্সিং প্রসেস, নার্সিং হিস্ট্রি, এথিক্স এন্ড নার্সিং প্রসিডিউরস। ওকে, আজকে নার্সিং প্রসেসের মধ্যে কিছু মানে নার্সিং প্রসেস সম্বন্ধে তো সবাই জানি, কিন্তু নার্সিং প্রসেস থেকে অনেক সময় কিছু কোশ্চেন থাকে যেগুলা আমরা কিছু জানি, কিন্তু কিছু জিনিস নতুন করে জানবো আশা করি। যেমন এই যে নার্সিং প্রসেস কামস ফ্রম, মানে এটা নার্সিং প্রসেসটা আপনার বেসড আপন, মানে এটা হচ্ছে অন্য নাম হচ্ছে ডেলিবারেটিভ নার্সিং প্রসেস থিওরি। হ্যাঁ, এই ডেলিবারেটিভ নার্সিং প্রসেস থিওরি থেকে এই নার্সিং প্রসেসটা আসছে। হ্যাঁ, আর এটা ডেভেলপ করতে হচ্ছে ইডা জেন অর্নাল্ডো পেলেটিয়ার। এখানে অরল্যান্ডো এই জিনিসটা, ওনার নামটা মানে অরল্যান্ডো নামটা মনে রাখবেন। নার্সিং প্রসেস থিওরি দিয়েছেন কে? ডেলিবারেটিভ নার্সিং প্রসেস থিওরি, এটা দিয়েছেন কে? অরল্যান্ডো। ওকে, আর এটা একটু মনে রাখেন যে এটা আহ, গুরুত্বপূর্ণ একটা ইয়া। আর এটা হচ্ছে সিকোয়েন্সিয়াল স্টেপস অফ নার্সিং প্রসেস, এটা আমরা জানি সবাই, যে এই যে অ্যাসেসমেন্ট, ডায়াগনোসিস, হ্যাঁ, অ্যাসেসমেন্ট, ডায়াগনোসিস, প্ল্যানিং, ইমপ্লিমেন্টেশন এন্ড ইভালুয়েশন। তো এটা আমরা সিকোয়েন্সিয়ালি মনে রাখবো, ধারাবাহিকভাবে মনে রাখার চেষ্টা করব। যেমন ADPIE, ADPIE প্রথম অক্ষরগুলি যে আমরা যেভাবে সুবিধা মতো করে এই সিকোয়েন্সটা মেনটেন করে মনে রাখার চেষ্টা করব। ওকে, এরপর আসি যে স্টেপস অফ ফিজিক্যাল অ্যাসেসমেন্ট করোনিওলজিক্যালি। এটাও একটা মানে ধারাবাহিক ভাবে কোনটার পরে কোনটা, এটা মনে রাখার চেষ্টা করবো। যে ফিজিক্যাল অ্যাসেসমেন্ট করা হয় সেটার ক্ষেত্রে যে স্টেপ গুলো, যেমন ইন্সপেকশন, পালপেশন, পারকিউশন, অস্কালটেশন। আপনারা কি আছেন ক্লাসে?
জি আছি। হ্যাঁ, একটু একটু মনোযোগ দিয়ে ক্লাসটা শুনেন। আর যদি না বুঝতে পারেন একটু জানাবেন। হ্যাঁ, তো এখানে দেখেন যে আচ্ছা, ফিজিক্যাল, হ্যাঁ নার্সিং প্রসেস থেকে নার্সিং অ্যাসেসমেন্টে ঢুকলাম। হ্যাঁ, ওকে। এটা মানে নার্সিং প্রসেস থেকে নার্সিং যে স্টেপ গুলা, এটা সিকোয়েন্সিয়ালি আমরা মনে রাখবো। হ্যাঁ, অ্যাসেসমেন্ট, ডায়াগনোসিস, প্ল্যানিং, ইমপ্লিমেন্টেশন, ইভ্যালুয়েশন। আর এটা হচ্ছে এই যে অরল্যান্ডো, উনি এই নার্সিং থিওরি, নার্সিং প্রসেস থিওরিটা দিয়েছেন। ঠিক আছে। আর এখানে হচ্ছে ফিজিক্যাল অ্যাসেসমেন্ট যেটা করা হয় সেটার স্টেপস হচ্ছে এই চারটা: ইন্সপেকশন, পালপেশন, পারকিউশন, অস্কালটেশন। হ্যাঁ, এইভাবেই মনে রাখতে হবে। প্রথম ইন্সপেকশন মানে দেখা, পালপেশন মানে পালপেট, হাত দিয়ে ফিল করে দেখা। তারপর হচ্ছে পারকিউশন, এই যে শব্দ করা। হ্যাঁ, আহ, ইয়া দিয়ে, হাতের উপর হাত দিয়ে মানে ইয়া করে দেখা, পারকিউশন। আর হচ্ছে অস্কালটেশন, ওই যে স্ট্যাচু দিয়ে দেখা। এইভাবে সিকোয়েন্সিয়ালি ফিজিক্যাল অ্যাসেসমেন্টের স্টেপ গুলো মনে রাখার চেষ্টা করবো। আরেকটা হচ্ছে স্টেপস অফ এন অ্যাবডোমিনাল অ্যাসেসমেন্ট। অ্যাবডোমিনাল অ্যাসেসমেন্টের ক্ষেত্রে একটা হচ্ছে ফিজিক্যাল অ্যাসেসমেন্ট, আর একটা হচ্ছে অ্যাবডোমিনাল অ্যাসেসমেন্ট। হ্যাঁ, অ্যাবডোমিনাল অ্যাসেসমেন্টের একটু চেঞ্জ আছে। দেখেন অস্কালটেশনটা আগে চলে আসছে। হ্যাঁ, প্রথম ইন্সপেকশন, পরে অস্কালটেশন, পারকিউশন, পালপেশন। এই 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 ধারাবাহিকতাটাও মনে রাখবেন। হ্যাঁ, ফিজিক্যাল অ্যাসেসমেন্ট, ইন্সপেকশন, পালপেশন, পারকিউশন, অস্কালটেশন। আর অ্যাবডোমিনাল অ্যাসেসমেন্টের ক্ষেত্রে ইন্সপেকশন, অস্কালটেশন, পারকিউশন, পালপেশন। ঠিক আছে, এগুলো একটু মনে রাখার চেষ্টা করবো। আচ্ছা, পরবর্তী স্লাইডে যাই। পরবর্তী স্লাইড দেখেন, এই যে ইন্সপেকশনটা কি? অ্যাক্ট অফ লুকিং এট সামথিং কেয়ারফুল, মানে এটা জাস্ট দেখা। ইন্সপেকশন হচ্ছে জাস্ট দেখা। ঠিক আছে। আর পালপেশন হচ্ছে ফিলিং অফ ইন্টারনাল অর্গান বাই হ্যান্ডস, যে হাত দিয়ে যে ফিল অনুভব করা করা। হয়। হ্যাঁ, অনুভব করা হয়, এটা হচ্ছে পালপেশন। আর এটা হচ্ছে দেখেন এই যে পারকিউশন কোনটা, দেখেন অ্যাক্ট এন্ড অর টেকনিক অফ ট্যাপিং, যে ট্যাপ করে না, আঙ্গুলের উপর আঙ্গুল, পেটের উপর হাত দিয়ে আঙ্গুলের উপর যে টোকা দেয় বা ট্যাপ দেয়। হ্যাঁ, এটা হচ্ছে পারকিউশন প্রসেসে করা হয়। দেখেন যে the act of technique of tapping the surface of the body part of to learn the condition of the parts beneath by the resultant sound, মানে শব্দ করে যেটা ট্যাপিং করে যে শব্দ করা হয় স্ক্রিনের উপরে হাত দিয়ে, সেটা হচ্ছে পারকিউশন। পারকিউশনটা বুঝতে পারছেন? জি। আচ্ছা, ঠিক আছে। পরে হচ্ছে দেখেন দ্য অ্যাকশন অফ লিসেনিং টু সাউন্ড ফ্রম দ্য হার্ট, লাং এন্ড আদার অর্গান টিপিক্যালি উইথ এ স্টেথোস্কোপ। হ্যাঁ, এই যে এটা স্টেথোস্কোপের মাধ্যমে। হ্যাঁ, এটা হচ্ছে অস্কালটেশন। আচ্ছা, পরেরটা হচ্ছে অ্যাবনর্মাল সাউন্ড অর মারমার হেয়ার্ড হুইল অ্যাসকাল্টিং, মানে অ্যাসকাল্টিং এর ক্ষেত্রে যখন আমরা অ্যাবনর্মাল সাউন্ড বা মারমার শুনবো সেটাকে ব্রুইড বলা হয়। ঠিক আছে। এটাকে অ্যাবনর্মাল সাউন্ড বা মারমারকে ওইটা, যেমন এটা হতে পারে অর্গান, গ্ল্যান্ড, আর্টারি, যেটার সাউন্ড অ্যাবনর্মাল কোনো সাউন্ড শোনা গেলে সেটা হচ্ছে ব্রুইড। ওকে। জি। ওকে, পরবর্তী স্লাইডে যাই। এখানে হচ্ছে মোস্ট ক্রুশিয়াল এন্ড ফার্স্ট স্টেপস অফ নার্সিং প্রসেস কোনটা? অ্যাসেসমেন্ট। মানে এটা খুবই গুরুত্বপূর্ণ এবং প্রথম অ্যাসেসমেন্ট, তাই না? জি। আচ্ছা, তারপর হচ্ছে অ্যাক্টিভিটিস ইন দা অ্যাসেসমেন্ট ফেজ অফ নার্সিং প্রসেস। অ্যাসেসমেন্ট ফেজের মধ্যে কিছু অ্যাক্টিভিটিস আছে। নার্সিং প্রসেসের যে অ্যাসেসমেন্ট ফেজ, এটার কিছু জি। অ্যাক্টিভিটিস দেখেন: কালেকশন অফ ডেটা, তারপর হচ্ছে ভ্যালিডিটেশন অফ ডেটা, অর্গানাইজেশন অফ ডেটা। ঠিক আছে, এই তিনটা অ্যাক্টিভিটিসও মনে রাখার চেষ্টা করবো। অ্যাসেসমেন্ট ফেজে তিনটা: মনে কালেকশন অফ ডাটা, ভ্যালিডেশন অফ ডাটা, অর্গানাইজেশন আর অফ ডাটা। ডাটা কালেকশন, হ্যাঁ ভ্যালিডেশন, অর্গানাইজেশন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, পর হচ্ছে হিস্ট্রি টেকিং ইজ দ্য স্টেবল এসেনশিয়াল ব্যাকবোন ফর মেকিং অ্যান অ্যাকুরেট ডায়াগনোসিস। মানে হিস্ট্রি টেকিংটা কি অ্যাকুরেট ডায়াগনোসিসের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। হিস্ট্রি টেকিংটা, it will জি। enable to clinician to make a professional diagnosis in most of the cases. ঠিক আছে, তার মানে কি হিস্ট্রি টেকিংটা অ্যাকুরেট ডায়াগনোসিসের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
এটা একটা পয়েন্ট নিয়ে আসা হয়েছে। আচ্ছা, পরবর্তী স্লাইডে যাই। এখানে হচ্ছে হুইচ পার্ট অফ দ্য নার্সিং প্রসেস ইজ অফেন দ্য মোস্ট নেগলেক্টেড, মানে এই নেগলেক্টেড হয়ে থাকে। হ্যাঁ, প্রসেসের যে 5টা আছে, পার্ট আছে, এটার মধ্যে ইভালুয়েশনটা নেগলেক্টেড। মানে প্রসেস সবই করা হয়, অ্যাসেসমেন্ট, ডায়াগনোসিস, প্ল্যানিং সবই করা হয়, কিন্তু ইভালুয়েশনটা করা হয় না, এটা নেগলেক্টেড পার্ট। ওকে, জি আচ্ছা। সাবজেক্টিভ ডাটা, অবজেক্টিভ ডাটা আমরা তো সবাই জানি। তারপর আবার একটু রিকল করি। হ্যাঁ, সাবজেক্টিভ ডাটা হচ্ছে পেশেন্ট যেটা বলবে, ঠিক জি আছে? পেশেন্ট বলবে, ওইখান থেকে যে ডেটাটা আমরা নেই সেটা হচ্ছে সাবজেক্টিভ ডাটা, সাবজেক্ট একবার এক কথায়। ঠিক আছে, যেমন পেশেন্ট যেটা বলবে, সিম্পটম ইনক্লুডিং ফিলিংস, পারসেপশন, কনসার্ন, মানে পেশেন্ট যা বলতেছে। আর অবজেক্টিভ ডেটা হচ্ছে এটা যে ইনফরমেশন অবজার্ভ করে যেটা পাই আমরা, হেলথ কেয়ার পার্সোনালরা অবজার্ভ করে যেটা পাই। হ্যাঁ, আমাদের সেন্স দিয়ে, মানে যে প্রফেশনাল যারা আমরা আছি, আমরা আমাদের সেন্স দিয়ে, হ্যাঁ, যেমন এই যে হেয়ারিং, সাইট, স্মেল, টাচ, এই 4টা সেন্স দিয়ে, আমাদের এই সেন্স দিয়ে যে অবজার্ভ করে যেটা পাই সেটা হচ্ছে অবজেক্টিভ ডাটা। জি ঠিক আছে, যেটা পেশেন্ট বলবে সেটা হচ্ছে সাবজেক্টিভ ডাটা, আর যেটা আমরা অবজারভেশন করে পাবো আমাদের 4টা সেন্স দিয়ে কাজ করে বা গ্রান নিয়ে বা দেখে শুনে, সেটা হচ্ছে আচ্ছা, অবজেক্টিভ ডাটা। হিস্ট্রি টেকিং কি অবজেক্টিভ ডেটাতে যাবে না সাবজেক্টিভ ডেটা? হিস্ট্রি টেকিংটা অবজেক্টিভ ডাটা, ঠিক না, আছে। কারণ আমি এটা কালেক্ট করছি, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমি অবজার্ভ করতেছি বা দেখতেছি, হিস্ট্রি শুনতেছি, এটা হচ্ছে অবজেক্টিভ। তার আর মানে পেশেন্ট আমি যেটা বলবে, এক কথায় আমি যে পেশেন্ট যেটা বলবে। হ্যাঁ হ্যাঁ, বলেন। হ্যালো। জি, থ্যাংক ইউ হ্যাঁ, থ্যাংক ইউ। জাস্ট পেশেন্ট যেটা বলবে ওইটা সাবজেক্টিভ, আর বাকি যা আছে আমি যেভাবে আমি এটাকে নিব সেটা হচ্ছে অবজেক্টিভ। ওকে, এটা অনেক সময় আমরা কনফিউজড হয়ে যাই, অনেক সময় সহজ জিনিস কিন্তু কনফিউশন হয়ে যায়। ওকে, পরবর্তী স্লাইডে যাই। এটা হচ্ছে দেখেন, পেশেন্ট পেইন লেভেল এন্ড দেয়ার ডেসক্রিপশন অফ সিমটমস, এটা হচ্ছে সাবজেক্টিভ। দেখছেন, এই পেইন তো পেশেন্ট বলবে, আর জি পেশেন্ট কেমন কি আছে সেটাও কিন্তু পেশেন্ট বলবে, এটা হচ্ছে সাবজেক্টিভ ডাটা। এটা একটা উদাহরণ দিছে, হুম ঠিক আছে। আর হচ্ছে নৌশিয়া ইজ কমপ্লিটলি সাবজেক্টিভ ফিনোমেনন, মানে নৌশিয়া মানে বমি বমি ভাব, এটা হচ্ছে সাবজেক্টিভ ডাটা। কিন্তু ভমিটিং অন দ্য আদার হ্যান্ড হ্যাজ বোথ সাবজেক্টিভ এন্ড অবজেক্টিভ অ্যাসপেক্ট, মানে ভমিটিং যদি হয় সেটা কিন্তু আমরা দেখতেছি, দেখতেও পারি আবার শুনতেও পারি, দেখতেও পেশেন্ট পারে, বলতেও আবার পারে। হ্যাঁ পেশেন্ট পেশেন্ট বমি করতেছে, ওইটা হয় সাবজেক্টিভ অবজেক্টিভ দুইটাই হবে, ঠিক আছে। দুটোই হতে পারে। কিন্তু নৌশিয়া শুধু সাবজেক্টিভ হবে। জি ওকে, এরপর হচ্ছে sometimes the data can be subjective and objective at the same time. এই দেখছেন, এইটা না মাঝে মধ্যে সাবজেক্টিভ হয় ডেটা, সাবজেক্ট অবজেক্ট দুইটাই হয়। হ্যাঁ, a patient জি says she is shivering, মানে সে তার কাঁপুনি হচ্ছে সেটা বলতেছে। as a nurse observe her shaking in the chair, হ্যাঁ, নার্স তো দেখতেছে যে সে চেয়ারের মধ্যে বসে কাঁপতেছে, আবার পেশেন্ট নিজেও বলতেছে যে আমার কাঁপুনি উঠতেছে। তা এইটা কি হবে, সাবজেক্টিভ অবজেক্টিভ দুইটাই। জি আরেকটা দেখেন, the patient says he has a fever, as a nurse observe the elevated temperature on the thermometer, এই ক্ষেত্র সাবজেক্টিভ অবজেক্টিভ দুইটাই হবে। পেশেন্টও বলতেছে ফিভার, এটা সাবজেক্টিভ, আবার এই যে অবজার্ভ করে বলতেছে যে টেম্পারেচার বাড়ছে, এটা অবজেক্টিভ, ঠিক আছে। অবজেক্টিভ। ওকে, পরবর্তী স্লাইডে যাই। About nursing diagnosis. Nursing diagnosis is a nurse's clinician judgment about the client response to actual or potential health problems or needs. এই যে নার্সিং ডায়াগনোসিসটা কি, অ্যাকচুয়াল অর পটেনশিয়াল, যেটা অ্যাকচুয়ালি পাইতেছি আবার ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা, এরকম দুইটা নিয়ে নার্সিং ডায়াগনোসিস করতে হয়, ঠিক আছে। অ্যাকচুয়াল পটেনশিয়াল হেলথ প্রবলেম দুইটা নিয়েই নার্সিং ডায়াগনোসিস হয়। এরপর হচ্ছে বিফোর
মেকিং এ নার্সিং ডায়াগনোসিস, নার্স মাস্ট এস্টাবলিশ এ লিস্ট অফ প্রায়োরিটিস। একটা লিস্ট অফ প্রায়োরিটিস করতে হয়, কোনটা বেশি গুরুত্বপূর্ণ, বেশি কোনটা কম গুরুত্বপূর্ণ, এটা লিস্ট অফ প্রায়োরিটিস করতে হয়। ডায়াগনোসিস ক্ষেত্রে লিস্ট অফ প্রায়োরিটির মাধ্যমে ডায়াগনোসিস করতে হবে, যেটা বেশি ক্রিটিক্যাল সেটা আগে নিয়ে আসতে হবে। ঠিক আছে, আরেকটা হচ্ছে দেখেন, হুইচ অফ দ্য ফলোইং ট্যাক্সোনমি ইজ ইউজড ওয়ার্ল্ডওয়াইড ফর স্টাডিং নার্সিং ডায়াগনোসিস। আচ্ছা, এই ট্যাক্সোনমি হচ্ছে কি, মানে কোন শ্রেণী বিন্যাসটা, এই যে বাংলা অর্থ হচ্ছে শ্রেণী বিন্যাস, মানে ওয়ার্ল্ড ওয়াইড বিশ্বব্যাপী নার্সিং ডায়াগনোসিস এর মধ্যে কোন শ্রেণী বিন্যাসটা বেশি ফলো করা হয় বা সেটা হচ্ছে নান্ডা। হ্যাঁ, নান্দা, হ্যাঁ। হ্যাঁ নান্ডা। এখন দেখি নান্ডা, নান্ডা বিষয়টা কি। নর্থ আমেরিকান নার্সিং ডায়াগনোসিস অ্যাসোসিয়েশন। হ্যাঁ, নর্থ, রাইট রাইট, নর্থ আমেরিকান নার্সিং ডায়াগনোসিস অ্যাসোসিয়েশন, নান্ডা। ওকে, টাইপস অফ নার্সিং ডায়াগনোসিস অ্যাকর্ডিং টু নান্ডা। ওকে, এখানে দেখেন কয়টা আছে, অ্যাকচুয়াল রিস্ক, হেলথ প্রমোশন এন্ড সিনড্রোম। এই চারটা টাইপ আছে নার্সিং ডায়াগনোসিস এর, চারটা টাইপ, এটা মুখস্থ রাখবেন। হ্যাঁ, অ্যাকচুয়াল রিস্ক, অ্যান্ড হেলথ সিনড্রোম। প্রমোশন এন্ড সিনড্রোম, এই চারটা। হ্যাঁ, এটা একটু মনে রাখার চেষ্টা করবো, অ্যাকচুয়াল রিস্ক, হেলথ প্রমোশন, সিনড্রোম, নান্ডার চারটা টাইপস। ওকে, পরবর্তী স্লাইড যাই। চারটা। এক্সাম্পল অফ নার্সিং ডায়াগনোসিস: ineffective breathing pattern related to ineffective lung expansion, airway obstruction। হ্যাঁ, এটা একটা, এটা অ্যাকচুয়াল নার্সিং ডায়াগনোসিস। হ্যাঁ এটা হচ্ছে অ্যাকচুয়াল নার্সিং ডায়াগনোসিস এর একটা উদাহরণ। ঠিক আছে, আর এই যে রিস্ক, এই যে পরে কি বলছে, রিস্ক নার্সিং ডায়াগনোসিস এর উদাহরণ দেখেন, রিস্ক ফর ইনফেকশন এস ইভেন এভিডেন্সড বাই risk for infection as evidenced by inadequate vaccination। দেখেন, inadequate অপর্যাপ্ত ভ্যাকসিনেশন যদি হয়, পর্যাপ্ত পরিমাণ ভ্যাকসিনেশন না দেওয়া থাকে, তাহলে কি ইমিউন সাপ্রেশন হবে, রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকবে। কমে যাবে। ঠিক আছে, হ্যাঁ, রিস্ক ফর ইমব্যালেন্সড উইথ ভলিউম, এই যে ফ্লুইড ভলিউমও ইমব্যালেন্স হওয়ার সম্ভাবনা থাকে, তার মানে এটা হচ্ছে রিস্ক নার্সিং ডায়াগনোসিস। ঠিক আছে, আর এটা হচ্ছে হেলথ প্রমোশন বিহেভিয়ার, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, হেলথ ইটিং, মানে ঠিকমতো ফিজিক্যাল অ্যাক্টিভিটি আছে কিনা, তারপর হেলদি খাবার টাবার, হেলদি কিনা, স্ট্রেস ম্যানেজমেন্ট হচ্ছে কিনা, স্লিপ হাইজিন ঠিক মতো ঘুমাচ্ছে কিনা, হেলথ রিলেশনশিপ, ইনক্রিজ পার্সোনাল রেজিলিয়েন্স এন্ড ইমপ্রুভ হেলথ। এইটা হচ্ছে কি হেলথ প্রমোশন নার্সিং ডায়াগনোসিস এর উদাহরণ। ঠিক আছে, আচ্ছা, এটা না আমি বুঝি নাই। মানে এই যে হেলথ প্রমোশন ডায়াগনোসিস আর সিনড্রোম ডায়াগনোসিস, এই দুইটাতে আমার মানে ভেরি মাচ কনফিউশন আছে। আমাকে যদি একটু এটার স্ট্রাকচারটা একটু বুঝাই দিতেন যে কিভাবে এটা অর্গানাইজ করতে হয়, কিভাবে মানে বিল্ড আপ করতে হয়। হ্যাঁ এটা এখন এই অ্যাকচুয়াল নার্সিং ডায়াগনোসিস তো বুঝছেন, যে দেখা হ্যাঁ, দেখতেছি যে তার ইনএফেক্টিভ ব্রিথিং প্যাটার্ন, এটা হ্যাঁ, অ্যাকচুয়াল। এটা বুঝেছি। মানে অ্যাকচুয়াল এন্ড হচ্ছে রিস্ক, ওই দুইটা আমি বুঝেছি, কিন্তু হেলথ বুঝছি যে প্রমোশন আর হচ্ছে ইনএডুকেট, সিনড্রোম ডায়াগনোসিস। হ্যাঁ ইনএডুকেট ভ্যাকসিনেশন এটাও বুঝছি। এখন আসতেছি যে হেলথ প্রমোশন এন্ড সিনড্রোম। জি, জি, এখানে দেখেন সিনড্রোমটা আমরা যে সাইন দেখি না, সাইন জি। যেমন আপনার হচ্ছে টেম্পারেচার বেশি, বিপি বেশি বা কম, ওইগুলা হচ্ছে সিনড্রোম রিলেটেড। ঠিক আছে, সিনড্রোম বা সাইন। আর হেলথ প্রমোশন হচ্ছে যে এটা বোঝাই যাচ্ছে যে কোনটা করলে হেলথ প্রমোটেড হবে বা হেলথে ডিমোশন হবে। এই দেখুন, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, হেলথ ইটিং, স্ট্রেস ম্যানেজমেন্ট, স্লিপ হাইজিন, হেলথ রিলেশনশিপ, এইসব রিলেটেড যেই ডায়াগনোসিসটা করা হবে এটা হেলথ প্রমোশন বিহেভিয়ার। ঠিক আছে, হেলথ প্রমোশন ডায়াগনোসিস। আচ্ছা, আমি বলতে চাচ্ছি যে আর হেলথ প্রমোশনের সিনড্রোম যে যেটা, হ্যাঁ হেলথ বলা, প্রমোশনের যে ডায়াগনোসিসটা, একটা তো স্ট্রাকচার আছে। যেমন হচ্ছে আমি অ্যাজ ফর এক্সাম্পল অ্যাকচুয়াল নার্সিং ডায়াগনোসিসে তো প্রথমে আপনার ইনএফেক্টিভ ব্রিদিং প্যাটার্ন, মানে আজকে প্রথমে আমরা কি করলাম, প্রবলেমটা নিয়ে আসলাম, তারপর রিলেটেড টু কি ইনএফেক্টিভ মানে কজটা নিয়ে আসলাম, ইনএফেক্টিভ লাং এক্সপ্যানশন অর এয়ারওয়ে এর অবস্ট্রাকশন। অবস্ট্রাকশন। একটা স্ট্রাকচার চলে আসছে।
যে আগে আমরা হচ্ছে প্রবলেমটা মানে আইডেন্টিফাই করলাম, প্রবলেমটা কিসের জন্য, সেই পটেনশিয়াল কস্টটা আমরা নিয়ে আসলাম। তো এটা তো হ্যাঁ একটা অ্যাকচুয়াল নার্সিং ডায়াগনোসিসের স্ট্রাকচার। এখন আমি একটু মানে আমার কনফিউশন যেখানে যে হেলথ প্রমোশন নার্সিং ডায়াগনোসিসটা কিভাবে আমরা তৈরি করব, আর আরেকটা বিষয় হচ্ছে যে সিনড্রোম ডায়াগনোসিসটা কিভাবে আমরা তৈরি করব, একটা স্ট্রাকচার জানতে চাচ্ছি আর কি। প্লিজ ক্ষমা করবেন, আমি এই জিনিসটাতে মানে আমার বেসিকেও কনফিউশন ছিল, এখনো কনফিউশনটা রয়ে গেছে। হ্যাঁ, না, থ্যাংক ইউ এই প্রশ্নটা করার জন্য। সেটা হচ্ছে এই উপরের দুইটা তো বুঝছেন অ্যাকচুয়াল রিস্ক, কিন্তু হেলথ প্রমোশনের যেটা বুঝতে সমস্যা আপনার না, সেটা হচ্ছে যে দেখেন এখানে তো স্ট্রাকচার আছে যে বিহেভিয়ার কেমন, আহ, কম খারাপ বা ভালো, বিহেভিয়ারটা কেমন খারাপ বা ভালো এটা কিসের, যখন এই যে পার্সোনাল কোনো ইমপ্রুভমেন্ট বা পার্সোনাল রেজিলিয়েন্স যদি ভালো কম বা বেশি থাকে সেটার কারণে তার বিহেভিয়ারটা ভালো বা খারাপ হচ্ছে। ঠিক আছে, যেমন একজনের হেলথ প্রমোশন কি ঠিক মতো তা এই ফিজিক্যাল এক্সারসাইজটা করতেছে না, তার মানে তার কিন্তু যে এখানে তো পার্সোনাল একটা নেগেটিভ কোনো নলেজ, ওয়ার্ড এখানে ইউজ করা হয় নাই যে ভালো না বিহেভিয়ার, হেলথ প্রমোশন বিহেভিয়ার তার ভালো না বা এক্সপেক্টেড লেভেলে নাই, এরকম কোনো কিছু তো দেখতেছি না এখানে। যে ওয়ার্ড গুলো আছে আছে সবগুলো পজিটিভই মনে হচ্ছে। ওইটা পজিটিভ মনে হচ্ছে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি ভালো হইতে পারে খারাপ হইতে পারে। হ্যাঁ, ফিজিক্যাল মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটি তার কম হইতে পারে বেশি হইতে পারে। হ্যাঁ, হেলদি ইটিং হইতেও পারে না, স্ট্রেস ম্যানেজমেন্ট, হ্যাঁ এগুলো পজিটিভ কথাবার্তা, কিন্তু তার ঠিক মতো স্ট্রেস ম্যানেজমেন্ট হচ্ছে না বা আনহেলদি ইটিং বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি হচ্ছে না। দেখেন এখানে হেলথ প্রমোশন বিহেভিয়ার বুঝাচ্ছে যে প্রথমেই তো বুঝাইছি যে এটা প্রমোশন, মানে প্রমোটেড বিহেভিয়ার। হেলথ প্রমোটেড বিহেভিয়ার মানে সবগুলোই বিহেভিয়ার, কারণ কি, তার পার্সোনাল রেজিলিয়েন্স এর ইমপ্রুভ হেলথ। হ্যাঁ, এটার কারণে তার পার্সোনাল মানে স্বাস্থ্যের উন্নতি হচ্ছে, বুঝতে পারছেন? আর এটার যদি যে সবকিছু হ্যাঁ, পজিটিভ থাকবে সেখানে কি আমার নার্সিং ডায়াগনোসিস এর প্রয়োজন আছে, নার্সিং কেয়ার প্ল্যানের প্রয়োজন আছে? এখানে যদি পজিটিভ না হয়ে নেগেটিভের দিকে যায় তাহলে তো নার্সিং ডায়াগনোসিস করতে হবে। ঠিক আছে ভাই, অনেক ধন্যবাদ। আমরা এগুলা নিয়ে পরে কথা বলি, আপনি একটু ক্লাসটা ক্যারি অন করেন। হ্যাঁ, ধন্যবাদ। আর ওই যে সিনড্রোম যেটা, হ্যাঁ সিনড্রোম নার্সিং ডায়াগনোসিস এটা সাইনের মাধ্যমে সাইন যেভাবে দেখি বিপি বেশি বা কম, হ্যাঁ, জি। বা হ্যাঁ, হ্যাঁ। আপনার হচ্ছে হ্যাঁ এইগুলা, হ্যাঁ মানে টেম্পারেচার লিংক বেশি বা করে কম এই সিনড্রোমটার কারণে, সাথে হ্যাঁ যে যে সাইনের, জিনিসগুলো আমি সেগুলা লিংক করে তারপরে হচ্ছে ডায়াগনোসিসটা অর্গানাইজ করব। হ্যাঁ মানে একটা সিনড্রোমের মধ্যে তো অনেকগুলা সাইন সিম্পটম থাকতে পারে, এগুলা লিংক করে হ্যাঁ তারপরে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। থ্যাংক ইউ। আচ্ছা, পরবর্তী স্লাইডে যাই। ওকে, most important nursing priority. Priority begins with determining immediate threats of life. These priorities is ABC, যেটা এয়ারওয়ে, ব্রিথিং, সার্কুলেশন। ঠিক আছে, নার্সিং প্রায়োরিটি প্রথম এয়ারওয়ে দেখতে হবে, ব্রিথিং, এয়ারওয়ে, ব্রিথিং, সার্কুলেশন, এইভাবে প্রায়োরিটাইজ করতে হবে। হ্যাঁ, প্রায়োরিটাইজেশনের ক্ষেত্রে এয়ারওয়ে, ব্রিথিং, সার্কুলেশন। আর হচ্ছে প্রায়োরিটাইজেশন প্রিন্সিপাল। Prioritization principles की prioritize systematic before local, life before limb। দেখেন আগে আমাদের আহ, আমাদের হাত থেকে আমাদের জীবনটা বেশি গুরুত্বপূর্ণ, এটা বুঝাইছে। হ্যাঁ, লোকাল থেকে সিস্টেমেটিক, বিফোর সিস্টেমেটিক বিফোর লোকাল, লিম্ব থেকে আমাদের জীবনের মূল্যটা বেশি দিতে হবে, প্রায়োরিটাইজ করতে হবে। পরে হচ্ছে একুট বিফোর করুণিক, করুণিকের চেয়ে একুটটা বেশি প্রায়োরিটি দিতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে প্রায়োরিটি দিতে হবে অ্যাকচুয়াল প্রবলেম যেটা, পোটেনশিয়াল ভবিষ্যতে কি হইতে পারে ওইটার আগে আমাদের অ্যাকচুয়াল বর্তমানে যেটা অ্যাকচুয়ালি যেটা পাইছি ওইটাকে বেশি প্রায়োরিটি দিতে হবে। হ্যাঁ, জি, আরেকটা হচ্ছে এই যে মাসলোস যে হায়ারার্কি নিড, জি। কিভাবে প্রথমে ফিজিক্যাল নিড, মাসলোস হায়ারার্কি নিড পরবর্তী স্লাইডে আসতেছে। তার মানে কি,
আমরা যখন প্রায়োরিটি দিব, প্রায়োরাইজেশন প্রিন্সিপাল যেটা, প্রথমে আমরা আমাদের হাত পা থেকে আমাদের জীবনের গুরুত্ব বেশি দিব, কর্মীকের অ্যাকুট যেটা ওইটার গুরুত্ব বেশি দিব, আর ভবিষ্যতে কি হচ্ছে এটার আগে অ্যাকচুয়াল প্রবলেম এর উপর বেশি গুরুত্ব আরোপ করবো। আর শেষে আমরা মাসলোস হায়ারার্কি নিড যেটা ওইটার মাধ্যমে আমরা প্রায়োরিটি হ্যাঁ করতে পারি। ওকে, এখন পরবর্তী স্লাইড দেখেন, কন্ডিশনস আর রিকোয়ারিং of emergency care must be priorities first. failure of breathing, হ্যাঁ failure of breathing টা আগে, এরপর সিভিয়ার ব্লিডিং, মাল্টিপল ইনজুরি, ফ্র্যাকচার, এইসব ব্যাপারগুলো আমরা বেশি প্রায়োরিটাইজ করব ইমার্জেন্সি কেয়ারের ক্ষেত্রে। ঠিক আছে, failure of breathing, severe bleeding, multiple injury and fracture, এইগুলা আমাদের ইমার্জেন্সি কেয়ারের ক্ষেত্রে বেশি প্রায়োরিটাইজ পাবে, প্রথমে প্রায়োরিটি পাবে। আর নজিকোমিয়াল ইনফেকশন তো আমরা জানি, এটা হচ্ছে হেলথ কেয়ার অ্যাসোসিয়েশন ইনফেকশন during the process of receiving health care and was not present during the time of admission. মানে অ্যাডমিশনের সময় ছিল না, হসপিটাল ভর্তি হওয়ার পরে যে ইনফেকশনটা হয় এটা নজিকোমিয়াল ইনফেকশন। ওকে জি ওকে, পরবর্তী স্লাইড। আপনারা এর বাইরে কোনো কিছু থাকলে একটু শেয়ার করেন, হ্যাঁ যে আমি যে সবকিছু আমি ক্লাস দিচ্ছি আমি যে সবকিছু জানবো এরকম না। অনেক, এটা তো অ্যাডাল্ট লার্নিং, এটা আমরা অনেক কিছু জানি, এগুলো চাইলে শেয়ার করি, সবার জন্য ভালো হবে। ওকে, পরে দেখেন সাম অফ দা কমন নজিকোমিয়াল ইনফেকশন। কমন নজিকোমিয়াল ইনফেকশন ইউটিআই, তারপর রেসপিরেটরি নিউমোনিয়া, ব্যাকটেরিয়া, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল এন্ড স্কিন ইনফেকশন, হ্যাঁ এইগুলা হচ্ছে কমন নজোকোমিয়াল ইনফেকশন। নজোকোমিয়াল ইনফেকশন। ওকে, এরপর হচ্ছে অ্যাবাউট হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন। দেখেন এই যে আফটার 48 আওয়ার্স হসপিটালে ভর্তি 48 ঘন্টা পরে, 48 ঘন্টা পরে হইতে হবে, হসপিটালে ভর্তির 48 ঘন্টা পরে হইতে হবে, within 3 days after discharge from the hospital, হসপিটাল ডিসচার্জের 3 দিনের মধ্যে, or 30 days of an operation, অপারেশনের পরে 30 দিনের মধ্যে যদি কোনো ইনফেকশন হয় সেটাও কিন্তু নজোকোমিয়াল ইনফেকশনের মধ্যে পড়বে। ঠিক আছে, তাহলে 48 ঘন্টা পরে হসপিটালাইজেশনের 48 ঘন্টা অথবা 3 days আফটার ডিসচার্জ, মানে ছুটি হওয়ার 3 দিন পর আর ভর্তি হওয়ার 48 ঘন্টার মধ্যে অথবা সার্জারির 30 দিনের মধ্যে, 30 দিনের মধ্যে হইলে এটা হচ্ছে হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশনের মধ্যে পড়বে। ঠিক আছে, আর ব্যাকটেরিয়ার মোস্ট কমন প্যাথোজেন কজিং নজোকোমিয়াল ইনফেকশন, ব্যাকটেরিয়া হচ্ছে মেইন কজ। ঠিক আছে, নজোকোমিয়াল ইনফেকশনটা তো জানি, কিন্তু এই টুকটাক এই ব্যাপারগুলো একটু একটু নতুন। ওকে, পরবর্তী স্লাইডে যাই, সেটা হচ্ছে নার্সিং কেয়ার প্ল্যান। A nursing care plan documents the process of identifying a patient needs and facilitating holistic care, typically according to the 5-step framework. ঠিক আছে, মানে এইখানে মেইনলি হচ্ছে কি 5টা স্টেপের ফ্রেমওয়ার্কের মাধ্যমে নার্সিং কেয়ার প্ল্যানটা করা হয়। ঠিক আছে, নার্সিং কেয়ার প্ল্যানটা 5টা স্টেপ ফ্রেমওয়ার্কের মাধ্যমে। তো এখানে কি থাকে, হাউ মেনি কলামস, কয়টা কলাম থাকে নার্সিং কেয়ার প্ল্যানে দেখেন, ডেট থাকে, ডেট, নার্সিং ডায়াগনোসিস, গোল বা অবজেক্টিভস, প্ল্যানিং, ইন্টারভেনশন, ইভ্যালুয়েশন। ঠিক আছে, নার্সিং ডায়াগনোসিস, গোল বা অবজেক্টিভস, প্ল্যানিং, ইন্টারভেনশন, ইভ্যালুয়েশন। একটু মাথায় নিয়ে নেবো। হ্যাঁ, নার্সিং কেয়ার প্ল্যানের অনেক সময় কোশ্চেনগুলো অনেক সময় খুব সহজ হয় এমএসএন, আবার অনেক সময় অনেক কঠিন। যখন সহজ হয় প্রশ্ন তখন আমরা কিছু কিছু পেপার না দেখে যাওয়ার কারণে কনফিউজড হয়ে যায়। তো যেহেতু ডিসেম্বরে এই যে সার্কুলার দিয়ে দেয়
বেশি সময়ও নাই, 1-2 মাস সময়। এমপিএইচ এর সার্কুলার কখন হয়? এমপিএস এটা ফেব্রুয়ারিতে হয়, পরীক্ষা হয় মার্চে। এমপিএইচ এর জন্য কি আপনারা কোনো এমপিএস প্রোগ্রাম হাতে নিয়েছেন? না, এমপিএস এর জন্য প্রোগ্রাম হাতে নেওয়া হয় না, শুধু এমএসএন এর জন্য। আচ্ছা, এমপিএস এর কিন্তু ইয়ে হয়, আগে হয়, এনএনআর এর আগে হয় সার্কুলার। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তো নার্সিং ডায়াগনোসিস, গোল, অবজেক্টিভ, প্ল্যানিং, ইন্টারভেনশন, ইভালুয়েশন, এটা অনেকটা নার্সিং প্রসেসের সাথে যায়, ইভালুয়েশনটা করে থাকে। নার্সিং কেয়ার প্ল্যানের এই 5টা স্টেপ আমরা মনে রাখবো। ওকে, ওরা দেখেন মোস্ট ইম্পর্টেন্ট পিওনিয়ার্স অর ফাউন্ডার অর থিওরিস্ট অফ। এখন আচ্ছা, এই যে নার্সিং হিস্ট্রি এন্ড এথিক্স, ওইগুলা হচ্ছে নার্সিং প্রসেস রিলেটেড সব কথাবার্তা গেছে। ঠিক আছে, এই পর্যন্ত নার্সিং প্রসেস রিলেটেড কথাবার্তা গেছে। হ্যাঁ, আর এখন আসবে নার্সিং হিস্ট্রি এন্ড এথিক্স। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমাদের পরীক্ষার সময় একটা আসছিল যে এনভায়রনমেন্টাল থিওরি কে দিছে। এনভায়রনমেন্টাল থিওরি কিন্তু ফ্লোরেন্স নাইটিঙ্গেল দিছে। ঠিক আছে, জি তো এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট পিওনিয়ার্স ও ফাউন্ডার অফ থিওরিস্ট নার্সিং এর মধ্যে, নার্সিং প্রফেশনের মধ্যে কারা? তারা হচ্ছে ফ্লোরেন্স নাইটিঙ্গেল, ভার্জিনিয়া হেন্ডারসন, ডোরোথিয়া ওরেন, জেন ওয়াটসন, মার্থা রগার্স। ঠিক আছে, এই এমএসএন এ যখন আমরা পড়াশোনা করছি থিওরিটিক্যাল নার্সিং, হ্যাঁ, থিওরিটিক্যাল নার্সিং সাবজেক্টে এই এই যে নামগুলা দেখতেছেন, এদের জি সব থিওরি ডিটেইলস পড়ানো হয়। তো দেখা গেছে এই জন্য এই থিওরি গুলা, এই থিওরি কোন কোন থিওরি দিছে, এইগুলা থেকে অনেক সময় প্রশ্ন দিয়ে দেয়। ঠিক আছে, তো আমরা এটা একটু মনে রাখার চেষ্টা করবো যে 1, 2, 3, 4, 5 এই 5টা আমার মতো মনে রাখি, যে ফ্লোরেন্স নাইটিঙ্গেল, ভার্জিনিয়া হেন্ডারসন, ডোরোথিয়া ওরেন, জি ওয়াটসন, মার্থা রগার্স। মার্টিন। হ্যাঁ, এখন পরবর্তী দেখেন কোন থিওরিস্ট কোনটা দিছে, এটা আসতেছে। আচ্ছা, এই যে ওয়াটসন এন্ড রজার্স, ওনাদের তো বইও আছে, সার্জারি, মেডিকেল সার্জিক্যাল বই মনে হয় ওনাদের, তাই না? হ্যাঁ, আছে আছে, কিন্তু ওরা নার্সিং থিওরিস্ট। ঠিক জি আছে, জি আচ্ছা এখন দেখেন এসেনশিয়াল কম্পোনেন্ট অফ প্রফেশনাল নার্সিং। এই যে এসেনশিয়াল কম্পোনেন্ট অফ প্রফেশনাল নার্সিং কি কি? কেয়ার, কিউর, কোঅর্ডিনেশন। ঠিক আছে, কেয়ার, কিউর, কোঅর্ডিনেশন, হুম এই যে 3টা জিনিস মনে রাখবো। এসেনশিয়াল কম্পোনেন্ট অফ প্রফেশনাল নার্সিং এর ক্ষেত্রে কেয়ার, কিউর, কোঅর্ডিনেশন। কোঅর্ডিনেশন। হ্যাঁ, ওকে, দেখেন এখন দেখেন এই যে কোন থিওরিস্ট কোন থিওরি দিছে। হ্যাঁ, এটা একটু মাথায় রাখার চেষ্টা করবো। দেখেন এই যে নার্সিং থিওরি এন্ড থিওরিস্ট কে ফ্লোরেন্স নাইটিঙ্গেল, ওনার এই যে জন্মসাল দিছে 12 মে 1820, 13 আগস্ট 1910 ওনার হচ্ছে জীবনকাল। তো উনি দিছে হচ্ছে এনভায়রনমেন্টাল থিওরি। ঠিক আছে, এই স্লাইড দেখছি না ভাইয়া। দেখতেছেন না? দেখতেছেন? জি না, আবার একটু ইয়ে আমি করেন তো, আমি লগ দেখছি আউট। না, অন্য কেউ কি দেখতেছেন? দেখতেছেন? জি দেখতেছে আপনি, তাহলে আবার একটু আবার লগ ইন হন। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ আসছে, থ্যাংক ইউ। আসছে আসছে, ঠিক আছে। তো এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যে কোন থিওরিস্ট নামগুলা মনে রাখবো, আর কোন থিওরিস্ট কোন থিওরি গুলা দিছে। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট। দেখেন যে ফ্লোরেন্স নাইটিঙ্গেল, ওনার থিওরির নাম হচ্ছে এনভায়রনমেন্টাল থিওরি। ঠিক আছে, হ্যালো, জি 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 আচ্ছা। আর এই যে ভার্জিনিয়া হেন্ডারসন, ওনার থিওরির নাম হচ্ছে নিট থিওরি। নিট থিওরি, ঠিক আছে, থিওরি অফ বেসিক নিড। ভার্জিনিয়া হেন্ডারসনের নিট থিওরি বা থিওরি অফ বেসিক নিড মনে থাকবে। জি জি আচ্ছা, ডোরোথিয়া ওরেন,
এইটা তো প্রতি পরীক্ষায় থাকতো আমাদের, হ্যাঁ, এটা বিশাল সার্কেল, এটা দিয়ে রাখতো। এই যে একটা অবস্থা, মানে ওইটা থিওরিস্ট যে দিছে, এই জন্য এরা থিওরিস্ট এখন না, মানে খুবই ক্রিটিক্যাল, মানে বিশ্বাস করবেন না। পরে দেখেন যে ডরোথিয়া ওরেন কি করছে, সেলফ কেয়ার ডেফিসিট নার্সিং থিওরি, ঠিক আছে, ডরোথিয়া ওরেন সেলফ কেয়ার ডেফিসিট নার্সিং থিওরি, ঠিক আছে। আর সে হেলগার্ড প্যাপলেও, উনি দিছে কি প্যাপলেস ইন্টারন্যাশনাল থিওরি, ঠিক আছে, প্যাপলোস ইন্টারন্যাশনাল থিওরি। তার মানে কি ফ্লোরেন্স নাইটিঙ্গেল কি দিছে এনভায়রনমেন্টাল থিওরি। এনভায়রনমেন্টাল থিওরি। আর ভার্জিনিয়া হেন্ডারসন কোনটা দিছে, বেসিক নিড থিওরি। হ্যাঁ। আর ডরোথিয়া ওরেন মনে নাই তো, ভুলে গেলাম। কি জানি সেলফ কেয়ার ডেফিসিট থিওরি, হ্যাঁ। আর হ্যাঁ হ্যাঁ, আর হেলগার্ড ইন্টারন্যাশনাল থিওরি। প্যাপলিওটিস, হ্যাঁ প্যাপলিওটিস প্যাপলোস ইন্টারন্যাশনাল থিওরি। ইন্টারন্যাশনাল। আর আরেকটা কিন্তু আমরা থিওরি দেখে আসছি যে অরল্যান্ডো, হ্যাঁ, নার্সিং প্রসেস থিওরি, হ্যাঁ হ্যাঁ, শুরুর দিকে দেখি, ঠিক আছে। হ্যাঁ জি। ডিক্লারেটিভ নার্সিং প্রসেস থিওরি দিচ্ছেন হচ্ছে অরল্যান্ডো, হ্যাঁ, ওইটা মনে জি, রাখবেন। এটা সফট কপি দিবেন নাকি আমাদেরকে? হ্যাঁ, হ্যালো, এই সফট কপিটা লেকচার কি সফট কপি দিবেন আমাদের? হ্যাঁ হ্যাঁ, এই ক্লাস শেষে আমরা এই জি গ্রুপে এটা পিডিএফ দিয়ে দিব, পাশাপাশি এই ক্লাসটা তো রেকর্ড হচ্ছে, ওই রেকর্ড ক্লাসটাও আমরা কালকে দিয়ে দিব, গ্রুপে দিয়ে দিব। জি। ঠিক আছে, আচ্ছা, তাহলে এগুলো আমরা একটু মনে রাখার চেষ্টা করব। পরবর্তী স্লাইডে যাই। এস্টাবলিশড ইয়ার মানে কোন সালে কি প্রতিষ্ঠিত হয়েছে, দেখেন কলেজ অফ নার্সিং মহাখালী, এটা 1970 সালে, হ্যাঁ, জি নার্সিং মহাখালী এটা। আর ডিসেম্বর 1965 সালে বিএসইউতে তে আইসিজিএমআর প্রতিষ্ঠিত, পোস্ট গ্রাজুয়েট মেডিকেল রিসার্চ, হ্যাঁ, এটা 1965 সালে। আর 1916 সালে হচ্ছে যে নিয়ানার, 1916 সালে 1916 নাকি 2016? 2016 সালে নিয়ানার প্রতিষ্ঠিত হয়, ঠিক আছে। জি আর এটা হচ্ছে ওই কোইকা, কোরিয়ান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি, কোইকা আপনার এই এটা এস্টাবলিশ করছে নিয়ানার, ঠিক আছে। আর পরে হচ্ছে 1946 সালের 10 জুলাই ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল, হ্যাঁ, 1946 সালে। যারা 16 সালের পোস্টিং, এরা কিন্তু এটা আসছিল পরীক্ষা। যদি বাই চান্স কোশ্চেন সহজ হয় তাহলে এগুলো যেন অ্যান্সার ভুল না করেন, হ্যাঁ। জেনে রাখেন। তার 1858 সালে মিডফোর্ড হসপিটাল, হ্যাঁ, জানি 1963 ওয়াজ রিনিউড। হ্যাঁ, এইখান থেকে এই যে নিয়ানারের এটা মনে রাখবেন। আর এই যে ঢাকা মেডিকেল, আর হচ্ছে এই যে মনে রাখি। পরবর্তী স্লাইডে যাই। হ্যালো, আচ্ছা, নার্স এজ এ প্রফেশন, হ্যাঁ, এখানে কি বলছে, বডি অফ নলেজ, নার্সিং এজ এ প্রফেশন, এক্ষেত্রে বডি অফ নলেজ, স্পেশালাইজড এডুকেশন, কোড অফ ইথিক্স, প্রফেশনাল অ্যাসোসিয়েশন, মানে নার্সিং প্রফেশনের ক্ষেত্রে কোন কোন বৈশিষ্ট্যগুলো থাকতে হবে, হ্যাঁ। বডি অফ নলেজ মানে জ্ঞানে অবশ্যই জ্ঞানগত একটা স্ট্রাকচার থাকতে হবে। তারপর যে শিক্ষার একটা স্পেশালাইজড শিক্ষা থাকতে হবে, যে নার্সিং এর স্পেশালাইজড শিক্ষা থাকতে হবে, কোড অফ ইথিক্স থাকতে হবে, আর প্রফেশনাল অ্যাসোসিয়েশন থাকতে হবে।
এই চারটা জিনিস থাকতে হবে নার্সিং এজ এ প্রফেশনের ক্ষেত্রে, ঠিক আছে? জি। এটা মেমোরাইজ করে নিয়ে, এটা হচ্ছে প্রিন্সিপাল এলিমেন্টস ফর ইথিক্যাল কন্ডাক্টেড গিভেন বাই আইসিএন। হ্যাঁ, এখানে প্রিন্সিপাল এলিমেন্টস কিছু আছে ইথিক্যাল কন্ডাক্ট গিভেন বাই আইসিএন। এটা হচ্ছে নার্স এন্ড প্র্যাকটিস অর আদার পিপল রিকোয়ারিং সার্ভিস, এটা হচ্ছে 12টা, ঠিক আছে? জি। ইথিক্যাল কন্ডাক্ট গিভেন বাই আইসিএন, এটা প্রিন্সিপাল এলিমেন্ট কিছু আছে যেটা যেমন নার্স, পেশেন্টস অর আদার পিপল রিকোয়ারিং সার্ভিস, এটা হচ্ছে 12টা এলিমেন্ট। নার্স প্র্যাকটিস, এটা হচ্ছে 12টা এলিমেন্ট। নার্স এন্ড দ্য প্রফেশন, এটা 7টা। আর নার্স এন্ড গ্লোবাল হেলথ, এটা হচ্ছে 7টা, ঠিক আছে? নার্স এন্ড প্র্যাকটিস, এটার প্রিন্সিপাল আছে কয়টা? আইসিএন এর 12টা। 12টা। আর নার্স, পেশেন্ট অর আদার পিপল, সেটার ক্ষেত্রে আছে 12টা। আচ্ছা, আমরা এটা সহজ করে মনে রাখতে পারি, নার্স পেশেন্ট হ্যাঁ মানে এনপি এনপি, নার্স পেশেন্ট হ্যাঁ, নার্স প্র্যাকটিস 12 আর 12 নার্স 12, রাইট। প্রফেশন 7 আর নার্স গ্লোবাল হচ্ছে 7, 7 7 12 গ্লোবাল হেলথ, এনপি এনপি হ্যাঁ আর হ্যাঁ, প্রফেশন 7 গ্লোবাল। প্রফেশন, হ্যাঁ এটা একটু মনে রাখবো। ওকে, পরবর্তী স্লাইডে যাই। এই দেখেন, এটা হচ্ছে ইথিক্যাল প্রিন্সিপাল ইন নার্সিং। এটা তো আমরা জানি, কিন্তু সবগুলো আমরা মনে রাখতে পারি না। একটু মনে রাখার চেষ্টা করবো যে ইথিক্যাল প্রিন্সিপালস ইন নার্সিং, হ্যাঁ, জি। যে অ্যাকাউন্টেবিলিটি, জাস্টিস, নন ম্যালেফিসিয়েন্সি, অটোনমি, বেনিফিসিয়েন্সি, ফিডেলিটি, ভেরাসিটি। কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, 7টা ইথিক্যাল প্রিন্সিপালস, ঠিক আছে? এগুলা আমাদের কিন্তু সবগুলা অনেক সময় মাথায় থাকে না, একটু একটু করে মাথায় নেওয়ার চেষ্টা করি। ইথিক্যাল প্রিন্সিপাল 7টা, ঠিক আছে? জি। হ্যাঁ, এখন দেখেন অটোনমি বলতে কি বোঝায়? মানে যা একটা পার্সনের স্বাধীনতা আর কি, একটা পেশেন্টের বা পার্সনের স্বাধীনতা থাকা, হ্যাঁ, autonomy। আর হচ্ছে ফিডেলিটি কি মানে বিশ্বস্ততা, হ্যাঁ, যে একজন জি। বলছে আপনার একটা তথ্য, এটা মানে সবার কাছে না বলে বেড়ানো, এটা হচ্ছে আপনার কাছে গোপন রাখা আর কি, এটা হচ্ছে ফিডেলিটি। আর এই যে নন ম্যালেফিসিয়েন্সি হচ্ছে মানে ডো নট হার্ম, আমি এমন কিছু করব যেটা দিয়ে পেশেন্টের কোনো ক্ষতি হবে না। আর জাস্টিস তো বুঝি যে সঠিক বিচার করা সব ক্ষেত্রে, ফেয়ার ট্রিটমেন্ট, মানে যখন যেটুকু দরকার, যার সাথে যতটুকু সার্ভিস সুবিচার। দিতে, হ্যাঁ সুবিচার। তার প্রাপ্যতা বুঝাই দেওয়া বা হ্যাঁ, কেয়ার দেওয়া। ভেরাসিটি হচ্ছে যে সত্য, মানে মিথ্যার কিছু প্রশ্রয় নেওয়া যাবে না, সবকিছু সঠিক সত্য থাকবে, হ্যাঁ, ভেরাসিটি, ঠিক আছে? জি। এগুলা সবাই জানি, বুঝি যে কোনটা কি, কিন্তু এই জিনিস 7টা নাম আমাদের মনে রাখতে হবে, হ্যাঁ, অ্যাকাউন্টেবিলিটি, জাস্টিস, নন মালিফিসিয়েন্সি, অটোনমি, বেনিফিসিয়েন্সি, ফিডেলিটি, ভেরাসিটি। ওকে, পরবর্তী স্লাইডে যাই। এই যে দেখেন যে 4 ফান্ডামেন্টাল রেসপন্সিবিলিটিস অফ নার্সেস আন্ডার দ্য আইসিএন কোড অফ ইথিক্স। 4টা ফান্ডামেন্টাল রেসপন্সিবিলিটিস আছে আইসিএন এর। হ্যাঁ, এটা হচ্ছে টু প্রমোট হেলথ, to prevent illness, restore health, and to এলিভেট alleviate সাফারিং। suffering। আমরা এগুলো কিন্তু পরে আসছি, হ্যাঁ, জি জি। এখন দেখা মানে জাস্ট এগুলো আমাদের রিকল হচ্ছে, হ্যাঁ, একটু দেখে গেলে জিনিসটা কনফিউশন থাকবে না। যে প্রমোট হেলথ, প্রিভেন্ট ইলনেস, রেস্টোর হেলথ, আর এলিভেটিং সাফারিং। ওকে, আর মোস্ট ইম্পর্টেন্ট নার্সিং স্কিল হচ্ছে কমিউনিকেশন স্কিল। ওকে, জি। আর হচ্ছে দ্য 4 মেটা প্যারাডিগ of nursing include মেটা প্যারাডিম, হ্যাঁ, মেটা প্যারাডিম কয়টা? পার্সন, এনভায়রনমেন্ট, হেলথ এন্ড নার্সিং, 4টা মেটা প্যারাডিম। 4 মেটা প্যারাডিম হচ্ছে কি? মেটা প্যারাডিম মানে কি, মানে জাস্ট একটা কনসেপ্ট বা ধারণা, ঠিক আছে,
অনেকগুলা মানে 4টা এটা মেটা প্যারাডাইম, এটা হচ্ছে নার্সিং এর ডাইমেনশন, মানে নার্স কোন কোন ফিল্ডে কাজ করতে পারে। নার্স পার্সন নিয়ে কাজ করতে পারে, এনভায়রনমেন্ট এবং হেলথ নিয়ে কাজ করতে পারে। হ্যাঁ এটা ঠিক আছে, কিন্তু এই জিনিসগুলো হচ্ছে কনসেপ্ট, জি একটা কনসেপ্টে একত্রে, এটা হচ্ছে মেটা প্যারাডিগম বলে। হ্যাঁ, যেমন জি এই যে পার্সন একটা কনসেপ্ট, এনভায়রনমেন্ট একটা কনসেপ্ট, হেলথ, হেলথ। আর ফোর মেটা প্যারাডিগম হচ্ছে পার্সন, এনভায়রনমেন্ট, হেলথ, নার্সিং। ঠিক আছে, ওকে। পরে হচ্ছে প্রাইমারি ফাংশন অফ নার্স, মানে প্রাইমারি ফাংশনটা হচ্ছে কেয়ার, আর সেকেন্ডারি ফাংশন হচ্ছে কিউর। মেটা প্যারাডাইম। হ্যাঁ, ফোর মেটা প্যারাডাইম হচ্ছে পার্সন, এনভায়রনমেন্ট, হেলথ ইন নার্সিং, আর প্রাইমারি ফাংশন হচ্ছে একজন নার্সের হচ্ছে কেয়ার, জি আর সেকেন্ডারি ফাংশন হচ্ছে কিউর। কিউর। জি, ওকে, আরেকটা ফাংশন আছে কোঅর্ডিনেশন, এখানে আসেনি। হ্যাঁ এটা আমি আগের কিন্তু স্লাইডে একটু ছিল। একটু আগে কিন্তু পড়াইছেন ওইটা। হ্যাঁ হ্যাঁ, প্রাইমারি হচ্ছে কেয়ার, সেকেন্ডারি ফাংশন হচ্ছে কিউর। কিউর। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, পরের স্লাইড, কোয়ালিটি অফ গুড নার্স। গুড নার্সের কোয়ালিটি মধ্যে প্রথম যেটা, সেটা হচ্ছে প্যাশন থাকতে হবে। হ্যাঁ, জি থাকতে হবে। আর হচ্ছে নার্সিং অ্যাকশন মে বি ডাইরেক্ট অর ইনডাইরেক্ট অ্যাকশন। ঠিক আছে, নার্সিং অ্যাকশন ডাইরেক্ট বা ইনডাইরেক্ট দুই ধরনের থাকে। প্রিন্সিপাল অফ কমিউনিকেশন, কমিউনিকেশনে কিছু প্রিন্সিপাল, এগুলো আমরা জানি, তারপরে আরেকটু রিকল করি। অ্যাভয়েড বিজনেস অফ জার্গন। হ্যাঁ, জার্গন কি বুঝেন? না, একটু ক্লিয়ার করেন। এটা হচ্ছে কিছু বইয়ের কিছু ভাষা, যেমন বিজ্ঞান, আমরা তো সাহিত্য। হ্যাঁ, হ্যাঁ, যেমন বিজ্ঞান লেখা অণু, পরমাণু, আমরা অণুরে কিন্তু আমরা ছোট বলতে পারি, তাই না? কিন্তু এমন কিছু ভাষা ইউজ না করা যেগুলা মানে পাঠ্যপুস্তকে মানে কঠিন, জি, এরকম। ভাবগত অর্থ আলাদা। হ্যাঁ 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 হ্যাঁ, ওইগুলো আমরা বাদ দিব কমিউনিকেশনের ক্ষেত্রে। ঠিক আছে, জি জি এরপরে লিসেন অ্যাটেন্টিভলি, কমিউনিকেট অ্যাসার্টিভলি, এফ আর মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। কি বলছে? প্রিন্সিপাল অফ কমিউনিকেশনের চারটা কি? অ্যাভয়েড অ্যাভয়েড বিজনেস জার্গন, বিজনেস জার্গন, লিসেন অ্যাটেন্টিভলি, communicate assertively, effectively for mutual and understanding. mutual understanding. ওকে, এখন করতেছেন, পরে আবার দেখেন পিডিএফটা, দেখলে পরে দু তিনবার জি দেখলে আশা করি যেহেতু সময় আছে এখন দেখার, তো দেখেন। আচ্ছা, পরেরটা হচ্ছে টেকনিক্স অফ থেরাপিউটিক কমিউনিকেশন। থেরাপিউটিক কমিউনিকেশনের টেকনিক্স, থেরাপিউটিক কমিউনিকেশন টেকনিক্স আছে অ্যাক্টিভ লিসেনিং, সাইলেন্স, ইউজিং open-ended questions, clarification, paraphrasing, reflecting, restating, providing leads, and summarizing. এটা হচ্ছে একটা টেকনিক্স, হচ্ছে থেরাপিউটিক কমিউনিকেশনের ক্ষেত্রে। অ্যাক্টিভ লিসেনিং, হ্যাঁ, অ্যাক্টিভ লিসেনিং, সাইলেন্স, ইউজিং ওপেন এন্ডেড কোশ্চেন, ক্লারিফিকেশন, প্যারাফ্রেজিং। প্যারাফ্রেজিং তো বুঝেন না? হ্যাঁ বুঝি, কিন্তু এখানে লিংক করছে কিভাবে এটা বুঝলাম না। প্যারাফ্রেজ মানে তো একটা কথা একটা ভাষা অন্যভাবে লেখা, তাই না? হ্যাঁ, অর্থ ঠিক থাকবে। হ্যাঁ, অর্থ ঠিক থাকবে, জাস্ট ল্যাঙ্গুয়েজটার শব্দগুলা চেঞ্জ হবে, গঠনটা চেঞ্জ হবে, এই তো। তাইলে হ্যাঁ থেরাপিউটিক টেকনিকের ক্ষেত্রে ও বুঝতে পারছি, মানে অনেক মেডিকেল টার্ম আছে যেগুলো পেশেন্ট বুঝবে না, তাকে আমরা এটা সিম্পল করে সিম্পলিফাই করে বুঝাইতে হবে, তাই না? হ্যাঁ, সিম্পলিফাই করে জিজ্ঞেস করতে হবে, বুঝাইতে হবে। বুঝতে পারছি। পাঠ্যপুস্তকে অনেক কিছু, কিন্তু অর্থ চেঞ্জ করা যাবে না। হুম হুম ঠিক আছে, পরে হচ্ছে রিফ্লেক্টিং, রিস্টেটিং, প্রোভাইডিং লিডস এন্ড সামারাইজিং। ঠিক হুম হুম। আছে, এগুলো হচ্ছে থেরাপিউটিক কমিউনিকেশনের টেকনিক্স। রিফ্লেক্টিংটা হচ্ছে এক্সাম্পল দিয়ে বুঝাইতে হবে যেখানে কঠিন মনে হবে, আর রিস্টেটিং মানে হচ্ছে যে যেই জিনিসটা একটু হার্ড মনে হচ্ছে সেখানে আবার দ্বিতীয়বার করে তৃতীয়বার করে বুঝাইতে হবে। হ্যাঁ হ্যাঁ, প্রোভাইডিং লিডস এন্ড সামারাইজিং, সংক্ষেপ করে বুঝাইতে হবে। আর ওপেন এন্ডেড কোশ্চেন তো বুঝি,
হ্যাঁ হ্যাঁ, মানে যেখানে বেশি কথা ওয়ার্ড ইউজ করা প্রয়োজন সেখানে বেশি ওয়ার্ড ইউজ করতে হবে, একটার জায়গায় দুইটা সেন্টেন্স ইউজ করতে হবে, এটাই হচ্ছে ওপেন এন্ডেড। আর ক্লোজ এন্ডেড তো মানে সীমাবদ্ধ, ইয়েস নো হ্যাঁ না এগুলোর মধ্যে সীমাবদ্ধ, অপশনের মধ্যে সীমাবদ্ধ। হ্যাঁ মানে ওপেন এন্ডেড কোশ্চেনটা হচ্ছে আমি প্রশ্ন করব, সে তার ইচ্ছা মতো অ্যান্সার করতে পারবে, হ্যাঁ, আনসার দেবে, জি। মন করলে সে অ্যান্সার করতে পারবে। হ্যাঁ, আর তার ক্লোজটা হচ্ছে ভাবনাটা আমি একবারে নির্দিষ্ট করে দেব যে আপনার বয়স কত, এত, কিন্তু এ কি বলতে পারবে যে আমার বয়স মানে এটার সাথে আরো অন্য কিছু বলা যায় যে আমি এত, মানে এটা একবারে ক্লোজ। জি। আর যদি বলি যে আপনি কেমন আছেন, তাহলে সে ভালো মন্দ অনেক কিছু মিলাই টিলাই বলতে পারবে, ঠিক আছে। জি। তো হচ্ছে ওপেন এন্ডেড কোশ্চেন। তাহলে টেকনিক্স অফ থেরাপিউটিক কমিউনিকেশনের এই টেকনিকগুলো একটু মাথায় নিয়ে নিন। ওকে, পরে হচ্ছে দেখেন এই যে মাস্টার্স হায়ারার্কি নিডস, ওই যে প্রায়োরিটি দেওয়ার ক্ষেত্রে এটা কিন্তু ছিল, হ্যাঁ, মাস্টার্স জি জি। হায়ারার্কি কোনটা আগে গুরুত্ব দিব কোনটা পরে দিব দেখেন। Your motivation দেখেন ফিজিক্যাল নিড, সেফটি নিড, লাভ এন্ড বিলংস নিড, স্টিম নিডস এন্ড সেলফ অ্যাকচুয়ালাইজেশন। এটা এই যে এইখান থেকে প্রথম হচ্ছে ফিজিক্যাল নিড, পরে সেফটি, পরে জি, তারপরে বিলঙ্গিং। সেলফ অ্যাকচুয়ালাইজেশন। ঠিক আছে, প্রায়োরিটি দেওয়ার ক্ষেত্রে এইভাবে প্রথম ফিজিক্যালটা দিব, পরে সেফটি, বিলঙ্গিং, স্টিম, সেলফ অ্যাকচুয়ালাইজেশন। এই দেখেন ভার্জিনিয়া হেন্ডারসনের একটা ইনফরমেশন আসছে, 14টা বেসিক নিডস, হ্যাঁ, 14টা বেসিক নিডস এর উপরে থিওরি দিছে, ঠিক আছে। ওনার নিড থিওরিটা 14টা বেসিক নিডের উপরে। জি। আর আরেকটা হচ্ছে অ্যাস্থেটিক নিডস এনকম্পাসেস ডিজায়ার ফর বিউটি। অ্যাস্থেটিক বলতে তো বিউটি, হ্যাঁ, সৌন্দর্য। সৌন্দর্য, ডিজায়ার মানে এটা একটা উদাহরণ দিতে পারবেন? অ্যাস্থেটিক নিডস মনে করেন যে আমার বেসিক নিডের মধ্যে এই যে সেফটির মধ্যে ধরি যে আমার শীত আসলে শীতের কাপড় পরা উচিত। এখন শীতের কাপড় পরার মধ্যে আমার একটা রুচিশীলতার প্রয়োজন, আমি একটু আরেকটু সুন্দর করে আরেকটু স্মার্টলি আমার স্ট্যাটাস অনুযায়ী একটু আহ ধরেন আমার মন চাইলো যে আমি একটা কাশ্মীরি শাল গায়ে দিলাম, এটা আমার বিউটিফিকেশন বাড়াইলো, আমার রুচিশীলতাটাকে প্রেজেন্ট করলো। আর শীত আসছে শীতের কাপড় পরলাম, শীত থেকে আমি বাঁচলাম, এটা হচ্ছে আমার ফিজিওলজিক্যাল নিডস। আচ্ছা ঠিক আছে, আমাদের নার্সিং এর উপরে একটা উদাহরণ দেই। এটা জি। হচ্ছে আমরা যে এই কেনুলা করি বা আমরা যে কাজগুলা করি, কতটুকু সুন্দরভাবে আমরা কেনুলাটা করলাম, ঠিক আছে, কতটা সুন্দরভাবে আমরা ওই ক্যানুলার যে আটকানো, ট্যাপ দিয়ে আটকানো বা এগুলো কতটুকু সুন্দরভাবে আমরা কাজটা করতেছি, এটা হচ্ছে অ্যাস্থেটিক নিডের মধ্যে পড়ে, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী স্লাইডে যাই। এই যে কোর ভ্যালুস অফ নার্সিং, কোর ভ্যালুস অফ নার্সিং, এটা আমরা কোর্স করতে আগে এটা অনেক, হ্যাঁ, কোর ভ্যালুস অফ নার্সিং। তো এখন আমরা একটু দেখি যে ভিশনারি লিডারশিপ, ইনোভেটিভনেস, solidarity, accountability and social justice। বুঝতে পারছেন কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। ভিশনারি লিডারশিপ, সলিডারিটি দিয়ে এখানে কি বুঝাইছে? সলিডারিটি বলতে মানে এই ঘনীভূত করা, হ্যাঁ, মানে কতটুকু আপন করে নেওয়া আচ্ছা কাউকে, আচ্ছা। মানে আপন করে নেওয়া হচ্ছে মানে সলিডারিটি বোঝায়। আর ইনোভেটিভনেস তো বুঝেন, মানে হুম, আবিষ্কার নতুন কিছু জি ধারণা থাকা। ভিশনারি এটা হচ্ছে দূরদর্শী লিডার, নেতৃত্ব দেওয়া, হ্যাঁ। জি একান্নবর্তী জবাবদিহিতা, সোশ্যাল জাস্টিস, সামাজিক ন্যায় বিচার, ঠিক আছে। সলিডারিটি জি। মনে কাকে আপন করে নেওয়া, এরকম। তাহলে এই পাঁচটা কোর ভ্যালুস অফ নার্সিং ইনফ্লুয়েন্স, ঠিক আছে। ভিশনারি লিডারশিপ, ইনোভেটিভনেস, সলিডারিটি, অ্যাকাউন্টেবিলিটি, সোশ্যাল জাস্টিস। জি। এটা মুখস্থ করে বলবেন। Okay. ও আরেকটা ব্যাপার হচ্ছে এই যে স্পেশাল বেস তো 1 ডিসেম্বর থেকে শুরু হবে। ওই চাইলে কন্ট্যাক্ট নাম্বারে
যোগাযোগ করে ভর্তি কনফার্ম করে নিন। আপনাদের এমএসএন স্পেশাল বেসিক কি কি বা এই সম্বন্ধে কিছু জানার আছে, কি ক্লাস হবে বা কি করতে চাচ্ছি? আমি তো জানি না এরকম কোনো কিছু, মানে কোথাও সম্পৃক্ত হইনি এখনো। বুঝতে পারছি। তাহলে এমএসএন স্পেশাল বেসে আপনার হচ্ছে মডেল টেস্ট থাকবে, হ্যাঁ, আর হচ্ছে অনলাইনে যে পরীক্ষা দেয় ওইগুলো থাকবে, সাজেশন থাকবে, আর হচ্ছে যে বিষয়ভিত্তিক ক্লাসগুলো থাকবে, হ্যাঁ, ইংলিশ, জেনারেল, টেকনিক্যাল সব ক্লাস থাকবে। ওকে, পরে হচ্ছে দেখেন মেডিকেশন অ্যাডমিনিস্ট্রেশন। এখন এই দেখেন এই পর্যন্ত কি গেল, নার্সিং ইথিক্স আর হিস্ট্রি রিলেটেড। হ্যাঁ, প্রথমে গেল কি নার্সিং প্রসেস কি, নার্সিং প্রসেস গিয়েছে, তারপরে হচ্ছে নার্সিং এথিক্স আর নার্সিং হিস্ট্রি। হ্যাঁ, এখন হচ্ছে নার্সিং প্রসিডিউর রিলেটেড কথাবার্তা। এখানে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে যেগুলা পরীক্ষায় আসার মতো। হ্যাঁ, দেখেন জি, মেডিকেশন অ্যাডমিনিস্ট্রেশন, ডাইরেক্ট অ্যাপ্লিকেশন অফ প্রেসক্রাইবড মেডিকেশন হয়, বা ইনজেকশন দিয়েও দেওয়া হয়, ইনহেলেশনের মাধ্যমেও দেওয়া যায়, ইনজেকশন আদার মিনস অফ ইন্ডিভিজুয়াল। বুঝতে পারছেন? এটা হচ্ছে মেডিকেশন অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে আমরা কিভাবে একজন ইন্ডিভিজুয়ালকে দিয়ে থাকি আর কি ওষুধ দেওয়ার ক্ষেত্রে। তো এখানে ইনজেকশন দেওয়া যায়, ইনহেলেশন দেওয়া যায়, ইনজেকশন দেওয়া যায়। পরেরটা হচ্ছে কি রুট অফ মেডিকেশন। এখানে হচ্ছে রুট কোন কোন ইয়াতে দেওয়া যায়। আমরা যে ফার্মাকোলজি পড়ছি ওইখানে কিন্তু এই ইয়াগুলো ছিল। তো ফান্ডামেন্টাল জি, না, তো এটা আছে কোন একটা ইয়ারে আমরা পড়ছি। রুট অফ মেডিকেশন অ্যাডমিনিস্ট্রেশন দেখেন, ইন্ট্রাভেনাস রুট, ইন্ট্রামাসকুলার, সাবকিউটেনাস, রেকটাল রুট, ভেজানাল রুট, সাবলিঙ্গুয়াল রুট। এসবগুলো রুটেই কিন্তু ওষুধ অ্যাডমিনিস্ট্রেট করা হয়, দেয়া হয়। ঠিক আছে, এরপর হচ্ছে কন্ট্রাইন্ডিকেশন ফর ওরাল ড্রাগ। এই যে ওরাল ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে এখানে এই যে রুট অফ মেডিকেশন এডমিনিস্ট্রেশন, এখানে শুরুতেই তো ওরালটা রাখা উচিত ছিল। এখানে আমি কি দেখতেছি না, নাকি চোখে পড়তেছে না বুঝলাম। এ নাই তো। রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন, হ্যাঁ, জি, এখানে হ্যাঁ ওরাল রুটটা নাই। হ্যাঁ, ইন্ট্রাভেনাস, ইন্ট্রামাসকুলার, সাবকিউটেনাস, রেকটাল, ভেজানাল, সাবলিঙ্গুয়াল, ওরাল রুট থাকবে। হ্যাঁ, ওরাল রুটে থাকবে। আর ওরাল রুট ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে কখন আমরা ওরাল রুটে এডমিনিস্ট্রেশন করতে পারবো না? পারবো না। হ্যাঁ, কন্ট্রাইন্ডিকেশন। হ্যাঁ, কন্ট্রাইন্ডিকেশন হচ্ছে জি, কি, যখন ওই যে নৌশিয়া ভমিটিং থাকবে, তারপর আনকনসিয়াস পেশেন্টের ক্ষেত্রে, ওরাল সার্জারির ক্ষেত্রে তিনটার সময় আমরা মুখে ওষুধ দিব। নৌশিয়া ভমিটিং, আনকনসিয়াস পেশেন্ট, ইনক্রিজ অফ নৌশিয়া ভমিটিং, হ্যাঁ, আনকনসিয়াস জি, পেশেন্ট, ইনক্রিজ অফ ওরাল সার্জারি। ওকে, পরবর্তী স্লাইড। এই দেখেন এইখানে আমরা জানি, তারপরে একটু দেখি যে ইন্ট্রামাসকুলার ক্ষেত্রে 90 ডিগ্রি। হ্যাঁ, জি, আচ্ছা, আর এটা হচ্ছে সাবকিউটেনাসের ক্ষেত্রে 45 সাবকিউটেনাস। হ্যাঁ, জি, সাবকিউটেনাস জি, হিসেবে। আর যখন ইন্টারভেনাস দিলে 25 ডিগ্রি। ইন্টারভেনাস ভেইনে দিলে 25 ডিগ্রি, জি। আর ইন্ট্রাডার্মাল হলে 10 থেকে 15। ঠিক আছে, আমরা জানি, প্র্যাকটিসও করি, তারপর অনেক সময় আর একটু জেনারেল। 90 ডিগ্রিতে মাস্কুলার, সাবকিউটেনাস দিতে হয় 45, ইন্ট্রাভেনাস 25, ইন্ট্রামাসকুলার সেভেন আছে 25, 10 আর থেকে 10 to 15। হ্যাঁ। Okay. Nursing procedure. Sleeping medication should not be prescribed for longer than 2 থেকে 3 সপ্তাহের বেশি ঘুমের ওষুধ না দেওয়াই ভালো। হুম, ঠিক আছে, তা জি, that acts to promote bowel evacuation, এটা হচ্ছে ল্যাক্সেটিভ বলে। হ্যাঁ, যেগুলো বাউল মুভমেন্টের জন্য ব্যবহার করা হয়।
আর administration of medication underneath the patient tongue is sublingual. আর এটা হচ্ছে method of administering a drug by repeatedly friction over skin is called inhalation নাকি inhalation skin friction over skin inhalation. Under administration of medication underneath patients is sublingual. আচ্ছা এটা হ্যাঁ এটা yes আর ওভার স্কিন এর ক্ষেত্রে ইনহালেশন হবে। And the best site for intramuscular injection is upper outer segment of buttock. Intramuscular এর ক্ষেত্রে upper outer segment of buttock. তাহলে ইনহেকশনের ক্ষেত্রে আমরা ওই যে ক্রিম অয়েন্টমেন্ট এগুলো এক্সাম্পল হিসেবে ব্যবহার করতে পারবো। হ্যাঁ এগুলো অ্যাপ্লাই করেছি এগুলো ঠিক আছে এগুলো একটু করে নিতে হবে জানি আমরা। The best set of এটা হচ্ছে আগের স্লাইডটা আরেকটু দিবেন প্লিজ। আগের স্লাইডটা হ্যাঁ। The best site for intramuscular injection is upper outer segment of buttocks. আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ। ঠিক আছে পরেরটা হচ্ছে intravenous fluid are used for the following purpose: restore fluid, the onset of medication action as rapid, maintain electrolytes. Intravenous fluid টা কখন দেওয়া হয়? ফ্লুইডটা রিস্টোর করার জন্য, মেডিকেশন চালু করার জন্য, হ্যাঁ র্যাপিডলি মেডিকেশন দেওয়ার জন্য, ইলেকট্রোলাইট ব্যালেন্স মেইনটেইনের জন্য, ইলেকট্রোলাইট মেইনটেইন করার জন্য। আর সে প্যারেন্টাল নিউট্রিশন কখন দেওয়া হয়? ক্রিটিক্যালি ইল পেশেন্ট এক্সপেরিয়েন্সিং গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ডিসফাংশন বিফোর মেজর সার্জারি, প্যারেন্টাল নিউট্রিশন যেটা দেওয়া হয়। আচ্ছা প্যারেন্টাল নিউট্রিশনটা কি ইন্ট্রাভেনাস নিউট্রিশন না? এটা ইন্ট্রাভেনাস প্যারেন্টাল কাছাকাছি। প্যারেন্টাল কথাটা নিয়ে আমি একটু কনফিউশনে আছি এর জন্য। এখানে আমি আগে যেটা বুঝতাম যে প্যারেন্টালটা ইন্ট্রাভেনাসটা সেমই মনে হইতো। কিন্তু ইন্ট্রাভেনাস এটা হচ্ছে মেডিকেশন দেওয়ার জন্য, এটা হচ্ছে প্যারেন্টাল নিউট্রিশন মেইনটেইন করা। এটা হচ্ছে নিউট্রিশনের ক্ষেত্রে আমরা প্যারেন্টাল শব্দটাকে নিউট্রিশনের ক্ষেত্রে ব্যবহার করব। হ্যাঁ হ্যাঁ। আর মেডিকেশনের ক্ষেত্রে ইন্ট্রাভেনাস। হ্যাঁ আপনি একটু আমাকে একটু এই জিনিসটাকে একটু ক্লিয়ার করা যায় যে প্যারেন্টাল কথাটার শাব্দিক অর্থ কিরকম, কিভাবে আসলো? প্যারেন্টাল নাকি এটা আলাদাই একটা শব্দ? না দুইটাই হচ্ছে আপনার ওই ইন্ট্রাভেনাসলি দেওয়া হয়, কিন্তু নিউট্রিশন দেওয়ার ক্ষেত্রে প্যারেন্টাল ইউজ হবে, আর ফ্লুইড দেওয়ার ক্ষেত্রে হচ্ছে ইন্ট্রাভেনাস। আচ্ছা মানে এটা ওরা ওই নিপাত নিষিদ্ধ, এটার কোনো ইয়া নাই, যুক্তি নাই। নিউট্রিশনের ক্ষেত্রে প্যারেন্টাল। আচ্ছা আচ্ছা পরে হচ্ছে কি বলছে, there are 3 types of hybrid fluids. আচ্ছা কি বলছে, there are আইসোটোনিক, হাইপোটোনিক, আইসোটোনিক, হাইপোটোনিক, হাইপোটোনিক। ঠিক আছে ওইটা কনফিউশন গেছে তো। কি ইন্টারভেনাস দুইটাই কিন্তু আইভি, হ্যাঁ এটা ফ্লুইড দেওয়ার ক্ষেত্রে ইন্টারভেনাস আর নিউট্রিশন মানে আমার কথা ছিল যে মানে এক জায়গায় প্যারেন্টাল না আর দুইটাই হবে। হ্যাঁ দুইটাই দিতে হয়। এতে ফ্লুইড মেইনটেইনের ক্ষেত্রে ইন্টারভেনাস লিখবো, আর নিউট্রিশন দেওয়ার ক্ষেত্রে প্যারেন্টাল। হ্যাঁ আর এটা হচ্ছে 3 টাইপস অফ হাইব্রিড ফ্লুইড: আইসোটোনিক, হাইপোটোনিক, হাইপারটোনিক। এটা তো জানি, এখন কিছু উদাহরণ দেখি। কি আইসোটোনিকের উদাহরণ? এই আইসোটোনিক ব্যাপারটা কি, হ্যাভ দ্য সেম অসমোলারিটি বডি ফ্লুইডস। আমাদের শরীরে যে ফ্লুইড আর হচ্ছে যেটা দেওয়া হবে সেটা দুইটারই ঘনত্ব একই রকম থাকবে। হ্যাঁ অসমোলারিটি একই থাকবে, সমান থাকবে। হ্যাঁ অসমোলারিটি একই থাকবে। আর ইনক্রিজ এক্সট্রা সেলুলার ফ্লুইড বলে, এক্সট্রা সেলুলার
ইন্ট্রাসেলুলার এক্সট্রাসেলুলার তো বুঝি, হ্যাঁ? এক্সট্রা মানে সেলের জি বাইরে, জি হ্যাঁ? ইন্ট্রা আর মানে সেলের ভিতরে, আর ইন্টার হচ্ছে দুইটার মধ্যে, না? মানে দুইটার মাঝে। জি হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। Do not enter the cells because no osmotic force exists to shift the fluids. এর কি বলছে? সেলের মধ্যে প্রবেশ করে না, বিকজ নো, প্রবেশ করে না। হ্যাঁ, ফোর্স অসমোটিক ফোর্স shift the শিফট fluid. ইন দ্য ফ্লুইড। কিন্তু ঘনত্বে অসমোটিক প্রেসার তো একই থাকে, সেই জন্য সেলের ভিতরে প্রবেশ করে না। ঠিক আছে, শুধু এক্সট্রা সেলুলার ফ্লুইডের ভলিউমটা বাড়ায় সেলের বাড়ায় ভিতরে। মানে ব্লাড ভলিউমটা বাড়াবে। হ্যাঁ, ব্লাড ভলিউম বাড়াবে। এই যে 0.9% নরমাল সেলেন আর সিলেক্টেড ইনজেস্ট, এই দুইটা। ল্যাক্টেটেড ফিঙ্গারস মানে হার্ট ফল। হ্যাঁ, এই হ্যাঁ দুইটা হ্যাঁ হচ্ছে হার্ট। আইসোটোনিকের উদাহরণ। হাইপোটোনিক are more dilute solution and have a lower osmolarity than body fluid. Body fluid এর চেয়ে এটার osmolarity কম থাকে। Cause the movement of water into cells by osmosis. ব্যাপনের মাধ্যমে should be admission slowly to prevent cellular edema. এটা হচ্ছে 0.45% normal saline. এটা হচ্ছে হাইপোটোনিক। বুঝতে পারছেন? জি এখানে সেলুলার ইডিমা করতে পারে, সেই জন্য স্লোলি দিতে হবে। 0.45% নরমাল স্যালাইন। এটা হচ্ছে হাইপোটোনিক। আর একটা হচ্ছে হাইপারটোনিক, কোনটা? এইখানে 5% টিএনএস, 3% নরমাল স্যালাইন। 3% নরমাল স্যালাইন আর হচ্ছে 5% টিএনএস। এগুলো হচ্ছে কি হাইপারটোনিক। আর মোর কনসেন্ট্রেটেড সলিউশন হাইয়ার অসমোলারিটি দ্যান বডি, এটার থেকে বডি ফ্লুইড থেকে বেশি থাকে। Cause movement of water from cells into the extracellular fluid by osmosis. Cause movement of water from cells into the extracellular fluid. সেল থেকে এটা এক্সট্রাসেলুলারে ওয়াটার হ্যাঁ ফ্লুইডটা টেনে নিয়ে আসবে। যাবে, টেনে নিয়ে আসবে। এটা হচ্ছে কি 3% নরমাল স্যালাইন, 5% টিএনএস হচ্ছে হাইপারটোনিক। ঠিক আছে। জি আর একটা হচ্ছে কলয়েডস। কলয়েড কি, ওই যে প্লাজমা, ব্লাড এন্ড ব্লাড প্রোডাক্টস। ব্লাড প্লাজমা, এগুলো কি করে হেমোরেজ হইলে বা সিভিয়ার হাইপোভলিমিয়া হইলে ওগুলো র্যাপিডলি ভলিউমটা বাড়ায় কলয়েডস দিলে। ওকে, অ্যালবুমিনটা সরি একটু আগের স্লাইডে প্লিজ। হ্যাঁ 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 হ্যাঁ। এই যে অ্যালবুমিনটাকে হাইপারটোনিক সলিউশনের মধ্যে পড়ে না? না না, কলয়েডের মতো পড়বে। কলয়েডের মধ্যে তো পড়েই। এই যে অ্যালবুমিন এডমিনিস্ট্রেট করার পরে যে পেশেন্টের ইউরিন আউটপুট বেড়ে যায়, তাইলে এটার মেকানিজম, আমার এই প্রশ্নটা কি এখানে করা উচিত হচ্ছে কিনা? হ্যাঁ, না ওইটা তো আপনার হচ্ছে যাদের ইডিমা থাকে, হুম যাদের শরীরে প্রোটিনের অভাব থাকে, তাদের তো অ্যালবুমিন দেওয়া। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এটা কলয়েড হিসেবে যাবে। হ্যাঁ অ্যালবুমিন এডমিনিস্ট্রেট করার পরে পেশেন্টের ইউরিন আউটপুট অনেক বেশি বেড়ে যায়, 3 বেড়ে যায়, থেকে হ্যাঁ 4 গুণ বেড়ে যায়। মানে হ্যাঁ। এটা কি, যদি আমার ব্লাড ভলিউম যদি না বাড়ে তাহলে তো ইউরিন আউটপুট বাড়ার কথা না। আমার প্রশ্নটা এখানে। আর ওইখানে হচ্ছে যাদের কিডনি ফাংশন, কিডনির সমস্যা থাকে, তারা তো অ্যালবুমিনটা ধরে রাখতে পারে না, অ্যালবুমিন বের হয়ে যায়। হ্যাঁ লস হয়। অ্যালবুমিন, হ্যাঁ অ্যালবুমিন দিলে পরে ইউরিন বের হয়, কিন্তু অ্যালবুমিনটা শরীরে থাকে আর শরীরে ইডিমাটা কমে। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী স্লাইডে যাই। There are three major fluid compartment. এটা হচ্ছে ইন্ট্রাভাস্কুলার, ইন্টারস্টেশিয়াল, ইন্ট্রাসেলুলার। এই তিনটার একটা পিকচার আছে, দেখি। এই যে বডি ফ্লুইড কম্পার্টমেন্টস, এখানে এইখান থেকে কিছু ইনফরমেশন নেওয়া যায়। দেখেন, শরীরের 40% হচ্ছে সলিড, 60% থাকে কি ওয়াটার। ওয়াটার জি। আর একটা হচ্ছে 3/1 থাকে হচ্ছে এক্সট্রা সেলুলার। দেখতেছেন, বোঝা যায়? উম, 3/1 এক্সট্রা সেলুলার। জি
2 ভাগের 3 ভাগ হচ্ছে 3 ভাগের 2 ভাগ হচ্ছে ইন্টারসেলুলার, জি জি আর 4 ভাগের 3 ভাগ হচ্ছে ইন্টারস্টেশিয়াল ফ্লুইড। প্লাজমা থাকে হচ্ছে 4 ভাগের 1 ভাগ। ঠিক আছে, এখানে হচ্ছে 60% ওয়াটার থাকে, ইন্টারসেলুলার 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের 2 ভাগ হচ্ছে ইন্টারসেলুলার। আর এই এক্সট্রাসেলুলার যে ফ্লুইডটা, এটা আবার প্লাজমা আর 60 ইন্টারস্টেশিয়াল। ভাগের মধ্যে এই 60 ভাগ পানির মধ্যে 40 ভাগ হচ্ছে এক্সট্রা সেলুলার, বাকি 20 ভাগের মধ্যে হচ্ছে এই যে ইন্টারস্টিশিয়াল নাকি? এটা হচ্ছে ইন্ট্রাসেলুলারে থাকবে হচ্ছে 40%, আর এক্সট্রাসেলুলারে থাকবে হচ্ছে 20%। 20%। হ্যাঁ, এই আচ্ছা আচ্ছা 60%-টার বুঝতে মতো। পারছি। আবার আর এই এক্সট্রা সেলুলারের মধ্যে তো 20% আবার ভাগ মধ্যে আছে, প্লাজমা ইন্টারস্টিশিয়াল আর আর ইন্টারস্টেশিয়াল প্লাজমা। বুঝতে প্লাজমা। পারছি, তো সহজ হয়েছে, জিনিসটা সুন্দর হয়েছে। হ্যাঁ, আর এখানে দেখেন ইন্টারসেলুলার ফ্লুইড, ইন্টারস্টেশিয়াল স্পেসটা দেখছেন, জি দুই সেলের মাঝখানে যে ওটা হচ্ছে ইন্টারস্টেশিয়াল হ্যাঁ হ্যাঁ স্পেস। আর এটা হচ্ছে এটা এই যে কি বলে, এই যে ইন্টারস্টেশিয়াল ফ্লুইড গেল, আর ইন্ট্রাসেলুলার ফ্লুইড আর হচ্ছে এক্সট্রাসেলুলার ফ্লুইড। ঠিক আছে, জি আচ্ছা পরবর্তী স্লাইডে যাই। হচ্ছে হুইচ বডি কম্পার্টমেন্ট কন্টেইনস দ্য গ্রেটেস্ট রিলেটিভ অ্যামাউন্ট অফ ওয়াটার। ইন্ট্রাসেলুলার সবচেয়ে বেশি, ফ্লুইড কম্পার্টমেন্ট সবচেয়ে বড় ফ্লুইড কম্পার্টমেন্ট। ওয়াটার বা ফ্লুইড এর কম্পার্টমেন্ট হচ্ছে ইন্ট্রাসেলুলার। ওই যে ইন্ট্রাসেলুলার দেখলাম কত, সেলের মধ্যে জি 40%, 40%। ওই 60% এর মধ্যে যেটা থাকে 2/3 intercellular. The extracellular fluid can be further divided into interstitial fluid, plasma, lymph, cerebrospinal fluid, and milk. ঠিক আছে, এগুলো হচ্ছে extracellular fluid এর মধ্যে পড়ে। এখানে Plasma and 20%, সেই 20%-এর মধ্যে আবার এখানে হ্যাঁ, প্লাজমাতে চলে গেছে, এবং ওই যে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, লিম্ফ, মিল্ক, তারপরে ওই যে সাইনোভিয়াল জয়েন্টের ফ্লুইড, অরবিট, সবকিছু এখানে। এইগুলা আসছে। ঠিক আছে, পরে হচ্ছে কি ডিফারেন্ট কম্পোজিশন অফ বডি ফ্লুইড। Apart from water, the body fluid is also composed of other molecules such as electrolytes, sodium and potassium, and the metabolites like urea, glucose, carbon dioxide, oxygen, and protein থাকে হচ্ছে albumin, hormone, amino acid, antibodies. ঠিক আছে, different composition of body fluid, composition গুলো কি কি থাকে, electrolytes থাকে, metabolites থাকে, আর proteins থাকে। ইলেকট্রোলাইট সোডিয়াম, পটাশিয়াম, মেটাবলিক ইউরিয়া, গ্লুকোজ, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, আর প্রোটিনের মধ্যে অ্যালবুমিন, হরমোন, অ্যামাইনো অ্যাসিড, অ্যান্টিবডিজ। ঠিক আছে, আমরা একটু মেটাবোলাইটস, প্রোটিনস, জি 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 ক্লিয়ার। দ্রুত যাই, আর হচ্ছে পিডিএফ দেওয়া থাকবে, একটু কষ্ট করে দেখে নেবেন, রেকর্ড প্লাসও থাকবে, সমস্যা নেই, একটু দ্রুত যাই। আচ্ছা দেখেন, ফর ইন্টারসেলুলার ফ্লুইড দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইলেকট্রোলাইট ইজ পটাশিয়াম। হ্যাঁ, জি তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম, ফসফেট। পটাশিয়ামটা খুব ইম্পর্টেন্ট। আর হচ্ছে উইদিন দ্য ইন্ট্রাসেলুলারে হচ্ছে এই পটাশিয়ামের ঘনত্বটা বেশি থাকবে ইন্ট্রাসেলুলার ফ্লুইডে, তাই না? গুরুত্ব গুরুত্ব দিক থেকে এটা আগে পটাশিয়ামটা। আচ্ছা ঠিক আছে, এরপর হচ্ছে ম্যাগনেসিয়াম, ফসফেট। কারণ আচ্ছা পটাশিয়াম তো কম বেশি হইলে শরীরের হার্টের অ্যাটাক করে, সেই জন্য এটা গুরুত্বপূর্ণ দিক থেকে পটাশিয়ামটা আগে আসছে। পরে উইদিন দ্য এক্সট্রাসেলুলার ফ্লুইড দ্য মেজর ইলেকট্রোলাইটস কন্টেইনস আর সোডিয়াম এন্ড ক্লোরাইড। এক্সট্রাসেলুলার ফ্লুইডের মধ্যে থাকে সোডিয়াম, ক্লোরাইড। সোডিয়াম এন্ড ক্লোরাইড, ইয়েস। পটাশিয়াম হচ্ছে ইন্টারসেলুলার, এক্সট্রাসেলুলার সোডিয়াম and chloride. Pressure caused by water volume in the vessels is called hydrostatic pressure. মানে ওয়াটার হাইড্রো পতিত ওয়াটারই বুঝায়। তো সেখানে হচ্ছে প্রেসার caused by water volume, the vessel, ভেসেলের মধ্যে মানে ভেইনের মধ্যে
বা আর্টারির মধ্যে যদি প্রেসারটা বাড়ে সেটাকে হচ্ছে হাইড্রোস্ট্যাটিক প্রেসার বলে। হ্যাঁ, আচ্ছা, ফ্লুইডের কারণে যদি এখানে বাড়ে। বলছে প্রেসার কজড বাই ওয়াটার ভলিউম, মানে হ্যাঁ, পানির ভলিউম বৃদ্ধির কারণে যে ভেসেলের ভিতরে যে প্রেসারটা হবে সেটাকে হাইড্রোস্ট্যাটিক প্রেসার বলবে। প্রেসার বলে। পানির কারণে। হুম। হ্যাঁ, পানি বা ফ্লুইড। আচ্ছা, ফার্স্ট অফ অল ফ্লুইড লস occurs from intravascular. বুঝছেন? ফ্লুইড লস occurs from intravascular. ইন্ট্রাভাস্কুলারের মধ্য দিয়ে ফ্লুইডটা লস হয় বেশি। এটা কি? মানে ভেইনের মধ্য থেকে। হ্যাঁ, আর যদি ফ্লুইড লস বেশি পরিমাণ হইতে ফার্স্ট অফ অল সবার আগে যায়। ফ্লুইড লস অকার্স ফ্রম ইন্ট্রাভাস্কুলার, এটা কি মানে কোনো সেন্টেন্সের সিকোয়েন্স? না, এটা সিকোয়েন্স বলতেই বুঝাচ্ছে যে শরীর থেকে কোন রুটে মানে কোন ফ্লুইড ইয়ার লস হতে মাধ্যমে পারে। সবচেয়ে ফ্লুইডটা বেশি হয়। এখানে যে ফ্লুইড লসটা বেশি হবে যদি ভমিটিং অত ফ্লুইড লস হয়, কিন্তু এই ইন্ট্রাভাস্কুলার যেটা একবার যদি ভেইন কাটা যায় বা আর্টারি কাটা যায় সেই ক্ষেত্রে কিন্তু শরীরের ভলিউমটা বেশি লস হবে। ঠিক আছে, আবার হচ্ছে অনেক সময় রেসপিরেটরির মাধ্যমেও কিন্তু ফ্লুইড লস হয়, স্টুল ইউরিনের মাধ্যমে লস হয়, কিন্তু ওইগুলো সবচেয়ে বেশি লস হবে ইন্ট্রাভাস্কুলারের ক্ষেত্রে ফ্লুইড ভলিউম। ঠিক আছে, হুম, ইয়াটা নিয়ে আসা হয়েছে। বুঝতে পারছি। মানে ইন্ট্রাভাস্কুলার ক্ষেত্রে সবচাইতে বেশি ফ্লুইড লস হওয়ার সম্ভাবনা আছে বেশ, বা বেশি হয়, সবচাইতে বেশি লস হইতে পারে। হ্যাঁ এটা প্যাথোলজিক্যাল কন্ডিশনে, ফিজিওলজিক্যাল না। হ্যাঁ, প্যাথোলজিক্যাল। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। পরে হচ্ছে কি abnormal accumulation of fluid in the interstitial spaces, এডিমা। এটা তো জানি না, এডিমা জি। interstitial স্পেসে যদি ফ্লুইড বাড়ে, নন এক্সট্রাসেলুলার নন ইন্টারসেলুলার, জি, ইন্টারস্টিশিয়াল স্পেসে বাড়লে ইডিমা। তখন আমরা সেটাকে ইডিমা বলবো। হ্যাঁ, মুভমেন্ট অফ পার্টিকেলস হায়ার কনসেন্ট্রেশন টু রিজিয়নস অফ লোয়ার কনসেন্ট্রেশন, মানে ডিফিউশন। জি, লোয়ার জি, কনসেন্ট্রেশন হলে ডিফিউশন। এটা জি, জি। তো ওই যে এটাও হ্যাঁ, দুর্গন্ধ ছড়িয়ে পড়া, এটা হচ্ছে জি, ডিফিউশন বা ভেপর। হ্যাঁ, সুগন্ধ ছড়িয়ে পড়া। হ্যাঁ, সুগন্ধ বা গন্ধ ছড়িয়ে পড়া। হ্যাঁ, এটা হচ্ছে কি লোয়ার কনসেন্ট্রেশনে যাবে। আর এটা হচ্ছে মুভমেন্ট অফ সলিউট মলিকিউলস ফ্রম লোয়ার কনসেন্ট্রেশন টু হায়ার, এই যে হায়ার কনসেন্ট্রেশন, এটা অসমোসিস বলে। হ্যাঁ, অবিস্রবণ। জি, জি, জি। ঠিক আছে, এটা কি ওই যে কিসমিসের মধ্যে পানিতে ভুলে যাওয়া। হ্যাঁ, এটা হচ্ছে জি, জি, ঠিক। ডাউনহিল মুভমেন্ট। আর এই হোমোস্টেসিস কি বুঝেন? হোমিওস্ট্যাসিস হচ্ছে যে স্বাভাবিক অবস্থা, স্টেট অফ ব্যালেন্স। এই তো স্বাভাবিক অবস্থা। হ্যাঁ, শরীরের মধ্যে যতটুকু যা থাকা দরকার, মানে গড় ঠিক থাকা। জি, যেটার অ্যামাউন্ট, যেটার কনসেন্ট্রেশন যে অবস্থায় থাকার কথা, টেম্পারেচার থেকে শুরু করে ইলেকট্রোলাইটের কনসেন্ট্রেশন, পানির ভলিউম, সবকিছু ব্লাড সবকিছু সমাধান। ঠিক জি, থাকা। জি, জি। আরেকটা আছে হেমোস্টেসিস, এটা জানেন কি? হেমোস্টেসিস এই যে ব্লাডের যে উপাদানগুলা, ব্লাড সেলস, প্লাজমা, এটা এই জিনিসগুলোর মধ্যে সমতায়ন না মানে সামঞ্জস্যতা। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। ব্লাড রিলেটেড হেমোস্টেসিস মানে রক্ত তৈরি করার যে রক্তের প্রসেস। উপাদানগুলা। ঠিক আছে, হ্যালো। হ্যাঁ, ওটা র- রক্তের তৈরির প্রসেসটা হেম, না না, হেমোলাইসিস হচ্ছে ব্লাড ভাঙা। হ্যাঁ, হ্যাঁ, মানে আর হেমোস্টেসিস হচ্ছে কোথাও কেটে গেলে ওই রক্ত বন্ধ করে রাখা। হ্যাঁ, এটা হচ্ছে হেমোস্টেসিস। ঠিক আছে, আর হোমোস্টেসিস হচ্ছে কি শরীরে সবকিছু ঠিক থাকে। ঠিক আছে, পরের স্লাইড দেখেন। ড্রাগ রিলেটেড ট্রিটেড টু কারেক্ট কারেক্ট বলছেন। আয়োনোট্রপিক। হ্যাঁ, হাইপোটেনশনের জন্য দিতে হয় আইসোট্রপিক্স, আয়োনোট্রপিক কি কি? ডোপামিন, অ্যাড্রিনালিন, নরএড্রিনালিন। হ্যাঁ, রাইট। এরপরে ইচ মিলিমিটার অফ ফ্লুইড কন্টেইনস 15 মাইক্রোগ্রামস।
and each microdrop contains হ্যাঁ, মিলিলিটার ml 15 মাইক্রোড্রপস নাকি 15 ড্রপস 1 ml each 1 millimeter. ml 1 ml 1 One- ইচ মিলিলিটার মানে 1 ml না, তাইলে 1 ml এর মধ্যে কত ড্রপ থাকে? 15টা মাইক্রোড্রপ থাকবে। 1 ml এর মধ্যে 4 ড্রপ। এই যে এখানে each microdrop contains 4 microdrops. না এখানে হচ্ছে না, এখানে ম্যাক্রো ড্রপস, ঠিক আছে, এটা মাইক্রো না, মানে ম্যাক্রোই, ঠিক আছে। macro. জি আর জি, each macrodrop consists of 4 microdrops. মাইক্রোড্রপস, ইয়েস। ঠিক আছে, macrodrop is 4 microdrop. আর 1 teaspoon ফুল হচ্ছে 5 ml। এটা তো জানি। 1 teaspoon ওই যে এটা 15 দিয়ে 5 15 75 নাকি 75 মাইক্রোড্রপস। আর 1 টিস্পুন ফুল হচ্ছে 300 মাইক্রোড্রপস। এটা আনইউজুয়াল, 1 টিস্পুন ফুল 300 ঠিক আছে। যদি কোশ্চেন ইজি হয় আর কি, সেক্ষেত্রে যেন কনফিউশন না থাকে দিতে পারে। এরপরে দেখেন, administering the medication on the body cavity is known as instillation. বডি ক্যাভিটিতে যে মেডিকেশন দেওয়া হয়, thoracic cavity বা abdominal cavity-তে যখন ওষুধ দেওয়া হয়, এটা ইনস্টিলেশন। আর কিরকম আমাকে একটু এক্সাম্পল দিবেন? দেখেন এটা হচ্ছে administering the medication on the body cavity is known as instillation. আচ্ছা, ওই যে স্পাইনাল যে অ্যানেস্থেসিয়াটা, এটা কি ইনস্টিলেশনে পড়ে? না না, ওইটা পরে না ইনস্টিলেশন। ইনস্টিলেশন পরে বডি ক্যাভিটি, যেমন আমাদের ক্যাভিটি, বডি ক্যাভিটি কয়টা আছে? স্পাইনাল যে ইয়াটা, এটাও তো একটা ক্যাভিটি, স্পাইনাল ক্যাভিটি। না না, ওইটা ক্যাভিটির মধ্যে পড়ে না। এটা হচ্ছে স্পাইনাল রুট। ঠিক আছে, বডি ক্যাভিটি হচ্ছে অ্যাবডোমিনাল ক্যাভিটি, আর হচ্ছে থোরাসিক ক্যাভিটি। এই ক্যাভিটিতে অনেক সময় আপনার যেমন ইয়া করতে হয়, যেমন প্লুরাল স্পেসে অনেক সময় অ্যাবডোমিনাল, আমি একটু শেয়ার করি। হ্যাঁ, অ্যাবডোমিনাল ক্যাভিটি ছাড়াও বডিতে আর অনেক ক্যাভিটি আছে, যেমন আমাদের চোখ, অরবিট ক্যাভিটি, হ্যাঁ, তারপরে আমাদের মাথা, এটা ক্রানিয়াল ক্যাভিটি, হ্যাঁ, আমাদের মুখ, এটা ওরাল ক্যাভিটি, আমাদের নাক, এটা নেজাল ক্যাভিটি, তারপরে আমাদের এই যে পুরা মেরুদণ্ডের মধ্যে আপনি উপর থেকে নিচ পর্যন্ত যে ক্যাভিটি লম্বা করে, যেটার ভিতরে আমাদের স্পাইনাল কর্ডটা অবস্থিত, হ্যাঁ, এই পুরাটা জায়গাটা, এই ন্যারো ক্যাভিটিটা, এটার নাম হচ্ছে স্পাইনাল ক্যাভিটি। এছাড়া আমাদের থোরাসিক ক্যাভিটি, অ্যাবডোমিনাল ক্যাভিটি, পেলভিক ক্যাভিটি তো আছেই। এছাড়াও আবার সাইনোভিয়াল জয়েন্টের মধ্যে যেখানে সাইনোভিয়াল ফ্লুইড আছে, সেই জায়গাটাকেও কিন্তু একটা ক্যাভিটি নামকরণ করা হয়েছে, এটা হচ্ছে আপনার সাইনোভিয়াল ক্যাভিটি। তো ক্যাভিটি মানে হচ্ছে খালি ফাঁপা জায়গা যেখানে কিছু অর্গান বা কোনো কিছু সংরক্ষিত থাকে। হ্যাঁ হ্যাঁ, ওইটা ঠিক আছে, কিন্তু এখানে যখন এই ক্যাভিটি গুলোতে যখন মেডিকেশন অ্যাডমিনিস্ট্রেশন করবে, সেটা হচ্ছে জি, একটু এক্সাম্পল যদি দিতেন আর কি, আমার মনে রাখতে সহজ হতো। এই যে গাঁট হয় না, গাঁট, হাঁটুর মধ্যে যে ব্যথা হয়, ওদেরকে তো মানে ইনজেকশন দেওয়া হয় হাঁটুতে। হ্যাঁ, হাঁটুতে দেওয়া হয়। এটা কি ইনস্টিলেশনে পড়ে? যে সাইনোভিয়াল জয়েন্ট গুলোর মধ্যে দেওয়া হয়। জয়েন্ট তো ক্যাভিটির মধ্যে পড়ে, সাইনোভিয়াল ক্যাভিটি, সাইনোভিয়াল জয়েন্ট। আমি যেটা বুঝি যে আপনার যে থোরাসিক ক্যাভিটিতে অনেক সময় এই নরমাল সেল, হ্যাঁ, এরপরে হচ্ছে আপনার অ্যাবডোমিনাল ক্যাভিটিতে অনেক সময় সরাসরি নিউট্রিশনের ব্যবস্থা করা হয় বা ইনজেকশন পুশ করা হয় স্যালাইনের মাধ্যমে। হ্যাঁ, এই জিনিসটা কি ইনস্টিলেশন বলে বডি ক্যাভিটি গুলোর মধ্যে। হ্যাঁ, এই যে গ্যাস্ট্রিক ল্যাভেজ দেয়, এটা কি ইনস্টিলেশনে পড়ে? ওই যে ইরিগেশন মানে হ্যাঁ 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 পড়ে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তারপরে পরে হচ্ছে ইনসেপশন অফ ব্রিদিং টিউব থ্রু দ্য মাউথ অর নোজ ইনটু দ্য ট্রাকিয়া ইনটিউবেশন। হ্যাঁ, জি জি, এটা ক্লিয়ার।
আর যে status of medication administration at once. এটাও ক্লিয়ার। In medication administration, PRN PRN keep when when needed, SOS এর মতো। substance used to counteract the effect of poisons is termed as antidotes. মানে যেগুলা পয়জনিং এর ওষুধ অ্যান্টিডোটস বলা হয় না, জি আর সে হচ্ছে লস অফ হেয়ার জি শিয়া সিভিয়ার রেসপন্স টু মেডিকেশন ইন দ্য অ্যাডভার্স Adverse effect. এটা আরেকটা নাম আছে কিন্তু adverse response to medication, severe response to medication is the adverse effect or anaphylactic reaction. অ্যানাফিলাক্টিক রিঅ্যাকশন। ওকে, আজকের জন্য এই পর্যন্তই। ফান্ডামেন্টালের আরো আরো 2টি ক্লাস নেওয়া হবে, তো ওইগুলোতে আরো কিছু ইনফরমেশন থাকবে, গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেগুলো বিগত সালে আসছে বা আসার মতো। ঠিক আছে, জি জি এইভাবে আমরা সাবজেক্ট ওয়াইজ দিব। আর হচ্ছে ওই নিয়ে নেবে তো 6টা মেজর, তো মেজর জি রিলেটেড যেমন এই যে কমিউনিটি হেলথ নার্সিং, চাইল্ড হেলথ নার্সিং, জি হচ্ছে নার্সিং ম্যানেজমেন্ট, অ্যাডাল্ট, মানে এইসব সাবজেক্টের সাথে বা মেজরের সাথে যায় এরকম সাবজেক্ট ওয়াইজ ক্লাস নেওয়া হবে, যেগুলা পরীক্ষা প্রিপারেশন নিতে খুবই হেল্পফুল হবে। ওইগুলাকে স্পেশাল বেচে হবে নাকি এরকম ফ্রি ক্লাস হবে? স্পেশাল বেচ হবে। আমাদের তো অলরেডি 3টা ফ্রি ক্লাস হয়েছে, হুম আর হয়তো বা এই আজকে তো কয় তারিখ, 24 তারিখ, এর মধ্যে তো একটা নেওয়ার চেষ্টা করব। এরপরে আমাদের 1 তারিখ থেকে স্পেশাল বেচ চালু হবে। একটা স্পেশাল বেচ রিসার্চের মধ্যে ফ্রি ক্লাস নেন না, একটা রিসার্চের উপরে। রিসার্চের ক্লাসও হবে, রিসার্চের ক্লাস রেডি আছে আমাদের। ক্লাস হ্যাঁ রেডি আছে রিসার্চের টোটাল ইয়ার উপরে, ইম্পর্টেন্ট যেসব ইয়াগুলা ওগুলোর উপরে ক্লাস রেডি করা আছে আমাদের। গত বছর আচ্ছা যে ক্লাস নিয়েছিলাম এগুলা কিছু মডিফাই করা হবে, সবগুলো সাবজেক্টের উপরে আমাদের ক্লাস রেডি করা আছে আর আপডেট করা হবে। ঠিক আছে, জি। এই পুরো ক্লাসের মধ্যে আর কোনো স্টুডেন্ট বা জানার কিছু আছে? জি না, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আপনাকেও ধন্যবাদ, আপনি শেষ পর্যন্ত ছিলেন। আর পিডিএফটা দিয়ে দেবো। জি ইনশাল্লাহ। দেখে নিন ইনশাল্লাহ। তো সবাই প্রশ্ন না থাকলে সবাই শেষ করে দিতে হবে। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।